হোয়াটস আপ এভরিবডি, হায়ার স্টাডি প্রত্যাশী বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আরো একটা খুবই সুন্দর লাইভ সেশনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন রশিদ। আজকে আমরা কথা বলবো একটা বিশেষ টপিক নিয়ে, যে কোরিয়ায় গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে। তো যারা আমার এই পেজটা নিয়মিত ফলো করছেন, আপনারা দেখছেন যে আমরা হায়ার স্টাডি নিয়ে প্রচুর কথাবার্তা বলছি, এবং আজকে আমরা কথা বলবো আমাদের একজন গেস্টের সঙ্গে, যিনি কোরিয়া থেকে লেখাপড়া করেছেন এবং গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে গিয়েছিলেন। তার সঙ্গে একটু পরে আমরা পরিচিত হব। বাট একটু যারা নতুন বা নিয়মিত আমার এগুলো ফলো করেন তাদের জন্য বলছি, আগামী 2টা লাইভ সেশন হবে আমেরিকান এডুকেশনের উপরে, এবং আমরা 2জন আমেরিকান গেস্টকে ইনভাইট করছি। সো আগামী কালকে সোমবার এবং মঙ্গলবার আমাদের লাইভ সেশন দুটো হবে ইংলিশে। বুধবার কোনো কিছু হচ্ছে না, বুধবার আমার কোর্সের একটা ফাইনাল পরীক্ষা আছে, তো ওইটার জন্য আমাকে একটু ব্যস্ত থাকতে হবে। শুক্রবারে আমাদের আরেকটা বিশাল ইম্পর্টেন্ট একটা সেশন হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর আমেরিকাতে স্কলারশিপ এবং জবের উপরে। এটা হচ্ছে ফ্রাইডেতে, তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। তো এখন আমি ইনভাইট করছি আমাদের আজকে স্পেশাল গেস্ট চক্রবর্তী অতনু চক্রবর্তী, যে হচ্ছে কোরিয়ান স্কলারশিপ নিয়ে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে। তো অতনু, ওয়েলকাম টু দ্য শো। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আমরা খুবই এক্সাইটেড এবং হ্যাপি তোমাকে আমাদের সঙ্গে পেয়ে। আজকে তোমার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, এবং অডিয়েন্সের জন্য একটু কথা বলি যে অতনুর বাংলা লেখা, সে যে বিজ্ঞানে এত সুন্দর করে পরিবেশন করে, সেটার আমি এক বিশাল ভক্ত। আপনারা তার পেজে গেলে তার বাংলা লেখাগুলো দেখবেন যে বিজ্ঞানে এত সুন্দর করে সুখাদ্য এবং সুপেয় করে পরিবেশন করতে পারে, এটা সত্যি আমাকে অবাক করে। তো আমরা তার কাছ থেকে এই গল্পগুলো শুনবো, তার বিষয়ে একটু জানবো। আজকের দিনটা একটু স্পেশাল। অতনুর সঙ্গে কথা বলে একটু আগে জানলাম যে অতনুর ছোট ভাই, সে হচ্ছে এসএসসি তে খুব ভালো রেজাল্ট করেছে, এবং আমি তাকে একটু আগে প্রশ্ন করেছিলাম কি ডিনার করেছেন নাকি, সে বলেছে না স্যার, আসলে আজকে আমরা অনেক মিষ্টি অনেক কিছু খাওয়া হয়েছে, এই কারণে পেটটা ভরা, ডিনার হয়তো একটু পরে হবে। এনিওয়ে অতনু, ওয়েলকাম টু দ্য শো, উই আর সো হ্যাপি টু হ্যাভ ইউ। তো তুমি একটু আমাদেরকে তোমার সম্পর্কে বলো, আমরা ইন দ্য মিনটাইম লিংকটা একটু শেয়ার করে দিই। Thank you, sir. It's my pleasure to join this show. আমি আপনি যেহেতু নাম বলেছেন, আমি আবার বলি, আমি অতনু চক্রবর্তী। আমি কোরিয়ার পুসান ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজিতে ব্যাচেলর করেছি, কমপ্লিট করেছি ব্যাচেলর এই ফেব্রুয়ারিতে। তো আমি দেশে নড়াইলেই পড়াশোনা করেছি। নড়াইলে আমার এসএসসি এইচএসসি আমি নড়াইলে পড়েছি। তারপরে আমি কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কোরিয়াতে চলে যাই 5 বছরের জন্য। সেখান থেকে কমপ্লিট করে এখন দেশে এসেছি আর কি। এই মুহূর্তে আমি দেশেই আছি। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আমাদের বোধহয় ইকোতে একটু সমস্যা হচ্ছে। আমি একটা কমেন্ট পেলাম, তো আমি একটু দেখি এটা ট্রাবলশুট করা যায় কিনা। ওকে, থ্যাংক ইউ। তো আমরা যেটা করবো, আমাদের কতগুলো সেটআপ কোয়েশ্চেন্স আছে যেটা আমরা অতনুর কাছ থেকে জানবো, যে যেমন স্কলারশিপের স্কোপটা কি, স্কলারশিপের ধরনটা কি, কারা পায়, কেন পায়, কোনো ডেডলাইন আছে কিনা, খরচ কেমন হয়, অ্যামাউন্ট কেমন থাকে, অ্যালামনাই সম্পর্কে অনেক কোয়েশ্চেন করবো। ইন দ্য মিন টাইম অডিয়েন্স, আপনাদের কাছে আমার অনুরোধ, সেটা হচ্ছে বিভিন্ন ফেসবুক হায়ার স্টাডি গ্রুপে আপনারা এই লাইভটা শেয়ার করতে থাকেন, এবং আপনাদের বন্ধুদের মধ্যে যারা কোরিয়ান স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যেতে আগ্রহী, তাদেরকে আপনারা অবশ্যই এই পোস্টের নিচে ট্যাগ করতে থাকবেন এবং তাদেরকে শেয়ার করে দেবেন। এবং আমরা আমাদের সেট আপ কোয়েশ্চেন শেষ হয়ে গেলে আমরা অতনুর অডিয়েন্সের কাছে যাব, অডিয়েন্সের কোয়েশ্চেনটা নিয়ে আমরা আর কি রেসপন্ড করব। তো এখন আমরা একটু অতনুর কাছে আসতে যাচ্ছি, যে এই স্কলারশিপ, হ্যাঁ, যে আমরা যে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, এই স্কলারশিপের স্কোপ এবং মানে সাধারণত কারা পেয়ে থাকে, কারা এটার উপযোগী না, এগুলো সম্পর্কে আমাদের একটু বলো। আসলে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ যেটা আমরা এটাকে বলি হচ্ছে কেজিএসপি প্রোগ্রাম। আমি মানে আমাদের এই কথার ভেতরে কনভারসেশন আমি কেজিএসপি বলবো। তো এই স্কলারশিপটা আসলে ওরা সাধারণত দুটো দুটো আর কি ওদের ইয়ে থাকে, স্কলারশিপ থাকে। একটা হচ্ছে কেজিএসপি ইউ, যেটা হচ্ছে কেজিএসপি আন্ডার গ্রাডদের জন্য। একটা হচ্ছে কেজিএসপি জি, যেটা হচ্ছে কেজিএসপি গ্রাজুয়েট অর্থাৎ মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্টদের জন্য। তো যারা হচ্ছে আমি হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে গেছিলাম। তো দ্য থিং ইজ, এখানে হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে যে কেউ তার এসএসসি মানে এসএসসি এইচএসসি কমপ্লিট করার পর বা ও লেভেল কমপ্লিট করার পর, বাংলাদেশের যারা ইংলিশ মিডিয়ামে আছে, সো তারা এটা কমপ্লিট করার পর তারা আসলে আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লাই করতে পারে। আর
যারা হচ্ছে গ্রাজুয়েটে অ্যাপ্লাই করে তারা তো জেনারেলি ব্যাচেলর কমপ্লিট করার পর তারা অ্যাপ্লাই করতে পারে আর কি। তো মোটামুটি ভাবে এটা হচ্ছে অ্যাপ্লাই করা হচ্ছে পূর্ব শর্ত যারা অ্যাপ্লাই করতে চায়। আর এরপরে হচ্ছে আসলে অ্যাপ্লাই করবার আর কিছু নিয়ম কানুন আছে ওদের। আসলে এটা আসলে দুইটা ওয়েতে আর কি ডিল করে ওরা। একটা হচ্ছে থ্রু ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে থ্রু এম্বাসি। তো একটাতে হচ্ছে এম্বাসি হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট যাচাই বাছাই করে তারপর হচ্ছে ওরা তাদের ইন্টারভিউর জন্য পাঠায়। এবং এখানে হচ্ছে একজন ক্যান্ডিডেটের চয়েস থাকতে পারে, তিনটে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট চয়েস করতে পারে। আর অথবা সে সরাসরি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারে, সেখান থেকেও সেই স্কলারশিপটা পেতে পারে। এটা হচ্ছে জেনারেলি একদম সহজ কথা, এটা হচ্ছে সিস্টেম অ্যাপ্লাই আচ্ছা, করবার। দুইটা স্কোপ, দুইটা রাস্তা। মানে যদি বলি হ্যাঁ, একটা হচ্ছে ইউনিভার্সিটির সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করা, আর একটা হচ্ছে এমবাসিতে সরাসরি যোগাযোগ করা, রাইট? হ্যাঁ, এম্বাসিতে সাবমিট করা, অ্যাপ্লিকেশন সাবমিট করা। আচ্ছা, ঠিক আছে অতনু। আমরা একটু আম আমরা আসলে একটু ১ম এ একটা জিনিস আলোচনা করা দরকার ছিল, সেটা স্কিপ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আমি প্রশ্ন করতে ভুলে গিয়েছি। আমার একটা প্ল্যান ছিল তোমাকে আমি প্রশ্নটা করব। তোমার নাম যে অতনু, অতনু নামটার অর্থ কি? এটা হচ্ছে ১ম অংশ। আর ২য় অংশটা হচ্ছে আচ্ছা। তুমি তোমার গল্পটা আরেকটু বলো। যে ধরো বাংলাদেশে তুমি এইচএসসির পরে তুমি বোধহয় ঢাকা ইউনিভার্সিটিতে একটু পড়েছিলে। তারপরে তোমার কেন আচ্ছা। মনে হলো যে তুমি কোরিয়ায় পড়তে যাবে? এইটা একটু জাস্ট আমাদেরকে একটু বলো। আমরা কারণ এই হচ্ছে কি আমরা অডিয়েন্সটা একটু স্লোলি বিল্ড করে, হ্যাঁ? আমরা ইম্পোর্টেন্ট ডিসকাশনটা একটু ধরে রাখি তারপরে আমরা করি, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, আমি আমার কথা বলি। সেটা হচ্ছে আমি তো বা আম, ইয়েতে ছিলাম, নড়াইলেই পড়াশোনা করেছি। আমার এসএসসি এইচএসসি দুটোই আসলে নড়াইল থেকে। তো আমি আমার আসলে প্রথম থেকে ইচ্ছা ছিল, মানে আই আই ওয়ান্ট টু বিল্ড আ রিসার্চ ওরিয়েন্টেড ক্যারিয়ার। তো আসলে আহ, মানে প্রথম থেকে আমার ইচ্ছা ছিল যে আমি আন্ডার গ্রাজুয়েটেই ভালো মতো রিসার্চ করবার সুযোগ বা অপরচুনিটি এটা এটা পেতে পারি কিনা। রাইট। তো আসলে এটা আপনিও জানেন স্যার, কারণ হচ্ছে আমরা এবং আমার অ্যাকচুয়ালি আমার ইয়ে ছিল হচ্ছে বায়োলজির দিকে যাওয়ার। তো স্পেশালি বায়োলজির রিসার্চের জন্য মোটামুটি একটা বেশ বড় ফান্ডিং প্রয়োজন হয় বা ভালো প্রজেক্ট রান করতে হয়। আর যেটা হচ্ছে আসলে বাংলাদেশে খুব বেশি, তখন আমি জানি না এখনকার অবস্থা কি, 5 বছর আগের কথা বলছি, তো খুব বেশি আসলে ছিল না, আন্ডার গ্রাজুয়েটের রিসার্চের সে অপরচুনিটি ছিল না। তো আমার তখন মনে হলো যে আমি আসলে যদি রিসার্চ ওরিয়েন্টেড একটা ক্যারিয়ার করতে চাই, আই ওয়ান্ট টু গ্যাদার আ লট অফ রিসার্চ এক্সপেরিয়েন্সেস। তো আসলে আন্ডার গ্রাজুয়েট থেকেই যদি এটা মানে এই এক্সপেরিয়েন্স আমি করতে পারি তো এটা কেমন হয়। তো তখন আসলে আমি আসলে খোঁজা শুরু করলাম আর কি, যে কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়। আম, এবং আমি আসলে এর মধ্যে হচ্ছে আমাদের আমি বাংলাদেশের সৃজনশীল মেধা অন্বেষণ নামে একটা অনুষ্ঠান, এই ওয়াও! প্রতিযোগিতা হতো শিক্ষা মন্ত্রণালয় থেকে। ওটাতে আমি ন্যাশনাল পার্টিসিপেন্ট ছিলাম। তো আমাদের ওখান থেকে ওরা জেনেসিস বলে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে জাপানে পাঠায়, আমি তখন কলেজ স্টুডেন্ট। তো তখন আসলে আমি ওখানে গিয়ে অনেক নতুন মানুষের সাথে, অনেক জাপানিজ ফ্রেন্ড হলো, ওদের সাথে আমি কথা বললাম। তো আমার ওখানে একটা হোস্ট ফ্যামিলিও ছিল, ওদের সাথে আমি কথা কথা বলে মোটামুটি ভাবে বিষয়টা জানতে পারলাম যে মানে আসলে রিসার্চ ওরিয়েন্টেড ক্যারিয়ার বা আমি যদি আসলে রিসার্চ করতে চাই ভবিষ্যতে, তো আমি আসলে কিভাবে নিজেকে মানে আহ, ইয়ে করতে পারি আর কি, প্ল্যান করতে পারি নিজের ব্যাপারটা, ১ সেকেন্ড। এই ক্যারিয়ারটা। জেনেসিস প্রোগ্রামটা কত দিনের ছিল যে তোমাকে যে হোস্ট ফ্যামিলির সঙ্গে থাকতে হয়েছিল? এরাউন্ড 15 days to 20 days এর একটা গিয়েছিল, বাট লাকিলি আসলে আমার যে হোস্ট ফ্যামিলি ছিলেন, ওই ভদ্রলোক ছিলেন হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো উনি আসলে ইউনিভার্সিটি অফ টোকিও থেকে আহ, উনি ইয়ে করছেন, ওনার গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্সও করছিলেন ওখান থেকে। তো আমি আসলে ওনার কাছ থেকে একটা বেশ ভালো গাইডলাইন পাই ওই সময় কথা বলার। তো এটা 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 গুড গুড এক্সপেরিয়েন্স। তো তারপরে আসলে আমি ধীরে ধীরে দেখা শুরু করি যে আন্ডার গ্রাজুয়েটে কোন ইউনিভার্সিটি গুলো বা কোন দেশগুলো আসলে মোটামুটি ভাবে ইয়ে করে। তো এখন এটা এর মধ্যে একটা কথা বলে রাখি, আপনারা জানেন আসলে বাংলাদেশে আমাদের মা বাবাদের ব্যাপারে যে আসলে আন্ডার গ্রাজুয়েট দেশের বাইরে পড়তে যাওয়া মানে এই বিষয়টা আসলে এখনো খুব একটা মানে ইয়ে না, ট্রেন্ডি নাই। হ্যাঁ। অনেক তো চ্যালেঞ্জিং, আসলে অনেকে আমার, হ্যাঁ, প্রতিবন্ধক। তো আমার বাবা আসলে he always wanted to make me a doctor, but I don't want to be a clinical researcher. I want to be a molecular biologist. তো রাইট, রাইট। আমার এগুলো নিয়ে বাবার সাথে আসলে অনেক সময় কথা হলো। তো বাবা আসলে আহ বাবা বললেন যে মানে ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, দেখো যদি ভালো কোনো স্কোপ পাও।
কিন্তু তার আগে তোমার তো আসলে দেশে কোনো একটা প্লেস সিকিউর করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি যদি দেশে পড়ি তাহলে মানে হোয়াই নট ঢাকা ইউনিভার্সিটিতে যদি হচ্ছে আমি আমার পছন্দের কোনো একটা সাবজেক্টে পড়তে পারি বা কোনো স্ট্যান্ড মলিকুলার বায়োলজিতে, তখন আমি চান্স পাই। এবং আমি হচ্ছে বিএমবি 63 ব্যাচ ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তো ওখানে আমি মাস খানেক মাস দেড়েকের মতো ক্লাস করি। তো তার মধ্যেই আসলে কোরিয়ান স্কলারশিপের এটা আসলে চলে আসে। তো তারপরে হচ্ছে আমি আসলে কোরিয়াতে চলে যাই। তো এটা আসলে মোট মোট কথা এটা আসলে আমার একদম ওই সময়ের কথা, যে আসলে কিভাবে এই স্কলারশিপ অ্যাপ্লাই করলাম বা কিভাবে আচ্ছা, তুমি কি কোরিয়া ঢাকা ছাড়া অন্য কোথাও অ্যাপ্লাই ইউনিভার্সিটি। করেছিলে? আসলে স্যার আই ওয়াজ থিঙ্কিং, বাট আমি আসলে অন্য কোথাও অ্যাপ্লাই করিনি। জাপানে অ্যাপ্লাই করার কথা চিন্তা করছিলাম। মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে কোরিয়াতে আমি আসলে অ্যাপ্লাই করার একটা মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমি আসলে এখানে একটা ফুল ফান্ড পাওয়ার একটা ইয়ে ছিল আর কি। হ্যাঁ, তো আর যেহেতু এটা টোটালি মাই ডিসিশন, তো আই ডিডন্ট ওয়ান্ট টু বদার এনিওয়ান। আমি আসলে চাচ্ছিলাম যে আচ্ছা, আমি যেহেতু একটু পিছনে যাই। তোমাকে প্রথমে হ্যাঁ হ্যাঁ এই ঘটনাটা তুমি জানলে কোনখান থেকে? বা ধরো মানুষের একটা একটা লিডিং পয়েন্ট থাকে না, যে একটা আড্ডার আসরে বা কোনো একটা সেমিনারে গিয়েছিলাম, ওইখানে বসে ও মাই গড যে একটা জিনিস জানলাম, চিন্তার একদম ও আচ্ছা। দরজা খুলে গেল, তখনই সিদ্ধান্ত নিলাম। এই পয়েন্টটা কি ছিল? ও আচ্ছা, ইটস এ ফান স্টোরি। আমি আসলে তখন আসলে আমার কোনো ফোন ছিল না। আম, আমার কোনো কম্পিউটার ছিল না, আমার কোনো ইন্টারনেট কানেকশনও ছিল না। তা আমি আসলে তখন পেপার পড়তাম, প্রচুর পেপার পড়তাম। তো কালের কণ্ঠের পেপারে ওদের সিলেবাসে নেই বলে ওদের একটা ম্যাগাজিন থাকতো, যেখানে হচ্ছে যারা বাইরের কান্ট্রিতে গিয়ে বা শাইন করছে বা দেশের যে যে সমস্ত রিসার্চাররা ভালো ভালো রিসার্চ করছেন, তো তাদের কথাগুলো লেখা থাকতো, ফিচার করা থাকতো। তো এবং পাশাপাশি ওখানে বাইরের কান্ট্রি গুলোতে কোনো ধরনের স্কলারশিপ আছে কিনা তার একটা ছোট্ট একটা নোটিশ দিত। একদম উপরে জল পানি নামে একটা সেকশন ছিল, ওখানে Wow, দিত। আচ্ছা। তা আমি হচ্ছে খুব আগ্রহ নিয়ে এগুলো পড়তাম, যে মানে দ্যাটস কাইন্ড অফ মানে আমি আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই দোজ পিপল। তো আমি হচ্ছে কালেকন্ঠ পড়ছিলাম, তখন আর কি একদিন দেখলাম যে জল পানিতে লেখা আছে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম বলে একটা ব্যাপার আছে, এবং ওরা জাস্ট ওই লাইনটা লিখে একটা জাস্ট লিঙ্ক দিয়ে দিল আর কি, যে এখানে সব ধরনের ওরা ইয়ে করবে, মানে ছোট্ট একটা ইয়ে, যদি কেউ রাইট। আগ্রহী হয় বিস্তারিত এই লিঙ্কে গেলে দেখতে পাবে। তো দেন আই ওয়েন্ট টু সাইবার ক্যাফে এন্ড আই ব্রাউজ অল অফ দোজ। তারপরে And হচ্ছে and ধীরে you ধীরে। were in Norail at that time. হ্যাঁ, আমি নড়াইলেই ছিলাম। তো আসলে ওই সময় আসলে এত কোনো ইয়ে ছিল না, ওয়ে ছিল না। রাইট, রাইট। হ্যাঁ, এইটা হচ্ছে, আমি এটাকে বলবো হচ্ছে অনেকটা তোমার স্বর্ণের খনির সঙ্গে হঠাৎ করে সাক্ষাতের মতো। যে ধরো তুমি লিঙ্কটা চোখে পড়লো, দেন ইউ হ্যাড হ্যাঁ এ চয়েস যে তুমি আসলে কি করতে পারো। পরের পাতায় গল্পের পৃষ্ঠায় চলে যেতে পারো, অথবা ইউ কুড টেক সাম অ্যাকশন, এন্ড ইউ চোজ টু হ্যাঁ টেক সাম অ্যাকশন। সেই অ্যাকশনটা হচ্ছে তাদের ওয়েবসাইটে বাসা থেকে বের হওয়া, সাইবার ক্যাফেতে যাওয়া, ওয়েবসাইটটা ওপেন করা, একটুখানি পড়ে দেখা। এই যে একটু একটু করে অগ্রসর হলে সেইটা রিওয়ার্ড কিন্তু তোমাকে স্কলারশিপে এনে দিল। সো ওই জিনিসটা আমি অডিয়েন্সের সবার জন্য বলি যে আপনারা এই এই লাইফের এরকম অপরচুনিটি বা এরকম অ্যাকশনের জন্য খুব ইম্পর্টেন্ট। মানুষের লাইফের যে কোনো সাকসেসের জন্য বলা হয়ে থাকে 20% হচ্ছে তার নলেজ দায়ী, তার ইনফরমেশন দায়ী, বাকি 80% হচ্ছে তার বিহেভিয়ার বা আচরণ, সে কিভাবে ওইটাকে কাজে লাগায়। থ্যাংক ইউ সো মাচ অতনু। তুমি কিন্তু অতনু নামের অর্থ বলনি। ও আচ্ছা, আচ্ছা, নামের অর্থ যেটা সেটা হচ্ছে এটার একটা মানে দুটো অর্থ আছে। একটা হচ্ছে আক্ষরিক যে অর্থ, সেটা হচ্ছে অতনু, মানে তনু নেই যার। হ্যাঁ, আর হচ্ছে এটার অ্যাকচুয়ালি অতনু নাম যেটা সেটা হচ্ছে আহ আহ, হিন্দু মিথোলজিতে বলা হয় মদন বা কামদেব। ইটস কাইন্ড অফ হিন্দু হ্যাঁ, কিউপিড ওই যে টাইপের একটা ব্যাপার। যে অ্যারো ইয়েস, ছড়ে যে রাইট রাইট। অ্যারো অ্যারো কিউপিড, ছড়ে, কিউপিড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউপিড রাইট, হ্যাঁ ভ্যালেন্টাইন্স যে কিউপিড। অ্যারো ছড়ে, কিউপিড। হ্যাঁ, রাইট রাইট কিউপিড রাইট, হচ্ছে, এটা আসলে আমি মদন দ্য হচ্ছে বিগ হিন্দু ব্যাং মিথোলজি। দ্য বিগ ব্যাং থিওরিতে হচ্ছে রাজের একটা কথা ছিল আর কি, যে হ্যাঁ এটা একটা হিউম্যান ভার্সন অফ কিউপিড। দ্য কামাদেব ইটস লাইক হিন্দু ভার্সন অফ কিউপিড, বাট ইট হ্যাজ আ প্যারট। এটার বাহন হচ্ছে টিয়া কারেক্ট। পাখি। তো আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। এটাই আমি হচ্ছে আসলে অতন। হ্যাঁ এটা নিয়ে একটু ইন্টারেস্টেড ছিলাম যে অতনু মানে তো দেহবিহীন, আমি একটু কনফিউজ ছিলাম যে এটা নিশ্চয়ই অন্য কোনো অর্থ আছে। থ্যাংক ইউ সো হ্যাঁ মাচ। আমরা পয়েন্টে ফিরে আসি। তাহলে এখন হ্যাঁ মনে করো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি বায়োকেমিস্ট্রি ক্লাস শুরু করলে এবং 2 মাস ক্লাস করলে, কিন্তু এর মধ্যে তোমার কোরিয়ান যে স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেসটা যদি আমরা বলি, যে ধরো আহ, এটা বোধহয় স্কোপ অলরেডি তুমি কভার করেছো, রিকোয়ারমেন্টস এন্ড হাউ টু অ্যাপ্লাই, যে তুমি প্রথম শুরুটা কোনখান থেকে করেছিলে এবং কোন টাইম ফ্রেমটা ফলো করতে হবে এই ক্ষেত্রে?
আচ্ছা, এটা আসলে এইচএসসি, এইচএসসি তো আমরা সবাই জানি, জেনারেলি আমরা হয়তো জুনের পরবর্তী জুন জুলাই এই টাইমটাতে আমাদের এইচএসসি হয়, প্র্যাকটিক্যাল আদার্স এভরিথিং মিলায়। এন্ড আফটার দ্যাট হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই টাইম ফ্রেমটা হচ্ছে আমরা সাধারণত আমাদের অ্যাডমিশনের টাইমটার জন্য রাখি। রাইট। নভেম্বর ডিসেম্বর থেকে অ্যাডমিশন টেস্টগুলো শুরু হয়। তো আসলে এই টাইম, সেম টাইম ফ্রেম আসলে কেজিএসপির জন্য আর কি যায়। ওরা আসলে এরকম সেপ্টেম্বর অক্টোবরের দিকেই আর কি ওদের ডেডলাইন থাকে। এর আগস্টের মাঝামাঝি বা আগস্টের শেষের দিকে আর কি ওরা ইয়ে ছাড়তে থাকে, ওদের নোটিশ ওরা দিয়ে দিয়ে দিতে থাকে। 1-2 মাস মানে অক্টোবর নভেম্বরের ভেতর আর কি ওরা সবকিছু কভার করে ফেলে। কারণ আমাদের আহ, যে সেশনটাতে আমরা জয়েন করি সেটা হচ্ছে মার্চের সেশন, অর্থাৎ কোরিয়ান মার্চের সেশনে আমরা জয়েন করি। সো আমাদের ফেব্রুয়ারির ভেতরে ফ্লাই করতে হয়। সো ডিসেম্বরের ভেতরে আর কি ওরা এক মিনিট মোটামুটি। এক মিনিট কোরিয়ায় সেশন কয়টা বা সেমিস্টার? কোরিয়াতে সেমিস্টার হচ্ছে দুটা, একটা হচ্ছে মার্চ থেকে একটা সেমিস্টার হয়, আর একটা হচ্ছে সেপ্টেম্বর থেকে একটা সেমিস্টার হয়। দুইটা দুইটা সেমিস্টার, আর বাদ বাকি যেটা সামার বা হচ্ছে উইন্টার ভ্যাকেশনের টাইম ওটা আলাদা। তো মেইনলি স্টুডেন্টরা আসে হচ্ছে দুইটা ট্রাকে। যারা আন্ডার গ্রাজুয়েট তারা আসলে মার্চ থেকে যে সেমিস্টারটা শুরু হয় ওটাতে এসে জয়েন করে জেনারেলি। আর যারা জেনারেলি গ্রাজুয়েশনের যে গ্রাজুয়েট স্কলারশিপ, যেটা কেজিএসপির কথা বলছি আমি, তারা সাধারণত সেপ্টেম্বর সেমিস্টারটা তারা জয়েন করে। সো অক্টোবর নভেম্বর মানে ডিসেম্বরের মধ্যে মোটামুটি ভাবে আর কি আমরা ধরে নিতে পারি যে কারোর মানে যদি কেউ আর কি সিলেক্টেড হয়, তো মোটামুটি কনফার্ম হয়ে যায় যে ডিসেম্বরের ভেতরে। তারপরে জানুয়ারি ফর্মালিটি গুলো লাগে। আচ্ছা, তুমি একটা কথা বলেছিলে যে ২ টা ভাবে এপ্লাই করা যায়। একটা হচ্ছে ডাইরেক্টলি ইউনিভার্সিটিতে, আরেকটা হচ্ছে এমবাসি থ্রুতে। তুমি কোনটা ফলো করেছিলে? আমি আসলে অ্যাম্বাসি ট্র্যাকে অ্যাপ্লাই করেছিলাম। অ্যাম্বাসি ট্র্যাকে অ্যাপ্লাই করেছিলাম। ব্যাপারটা হচ্ছে কারণ কি, কারণ ওটাতে আমার আসলে তিনটা অপশন ছিল। যে আমার আসলে যদি কোন একটা অপশন যদি আমাকে ক্লিক না করতো তাহলে আমি হয়তো আরো দুইটা অপশন পেতাম আমার ইয়ে করার জন্য। তো লাকিলি আমার আসলে তিনটাতেই হয়েছিল। তো আহ, এটা আসলে ডিপেন্ড করে যে সে আসলে কোন ইউনিভার্সিটিতে যেতে চায়। হ্যাঁ, তো এটার উপর ডিপেন্ড করে সে আসলে যে কেউ আর কি সিদ্ধান্ত নিতে পারে যে সে কোন ট্র্যাকে অ্যাপ্লাই করবে। রাইট, রাইট। আচ্ছা, তো এখন আমরা একটু ধরো রিকোয়ারমেন্টস নিয়ে কথা বলি। যে তোমার এইচএসসি তুমি যা শেষ করেছো, এখন তো তোমার হ্যাঁ। ট্রান্সক্রিপ্ট এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছাড়া তেমন কিছু নাই। হুম। কি, কি তো লাগবে? হ্যাঁ, এটা আসলে একটা ব্যাপার ছিল, কারণ ওরা আসলে লাইক অল আদার ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড ইন আন্ডারগ্রাড, ওরা আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাকে আসলে বেশ ভালো মতনই ইয়ে করে, গুরুত্ব দেয়। আর আসলে আমি নিজে হচ্ছে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে আসলে আমার তো শো করতে হবে যে আমার আসলে এই ব্যাপারগুলো আছে, বা আমি আই হ্যাভ দিস টাইপ অফ অ্যাচিভমেন্ট। তো আমি আসলে মিউজিকের সাথে জড়িত ছিলাম। আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখি, এবং আমার এতে আমি আসলে ন্যাশনালি একবার ক্লাসিক্যালে সিলভার পেয়েছিলাম শিশু একাডেমি থেকে, আর একটা হচ্ছে নজরুলে গোল্ড পেয়েছিলাম। তো ওটা আমাকে হেল্প করেছিল। আমি সায়েন্স ফেয়ার গুলোতে মোটামুটি অ্যাপ্লাই ইয়ে করেছিলাম। তো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আসলে আমার অ্যাপ্লিকেশন থেকে মোটামুটি বেশ ভালো মতো ইয়ে করেছিল আর কি, হেভি করেছিল। কারণ কি, ওরা আসলে বলে যে আইএলটিএস বা টোফেল এটা আসলে রিকোয়ার্ড নয়, কিন্তু রিকমেন্ডেড। কারণ হচ্ছে ওখানে সাধারণত কোরিয়ানটাই ওরা বেশি গুরুত্ব দেয়। তো আইএলটিএস টোফেলটাকে ওরা এত বেশি গুরুত্ব দেয় না আন্ডার গ্রাজুয়েট, বাট যদি কারোর থাকে ইটস আচ্ছা, গুড। ১ সেকেন্ড। মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ, তোমাদের এডুকেশনের মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ নাকি কি কোরিয়ান? না, এটা আসলে ডিপেন্ড করে সে কোন সাবজেক্টে পড়ছে। যারা ইন্টারন্যাশনাল রিলেশনস এ পড়ে বা গ্লোবাল স্টাডিজ, তারপরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এরকম কিছু সাবজেক্ট আছে, কিছু কিছু ইউনিভার্সিটি আছে এরকম। আহ, এই এই সাবজেক্ট গুলো আসলে ওরা ইংরেজিতে ফুল ইংলিশ কোর্সই আর কি ওরা পড়ায়, কারণ এখানে মোস্ট অফ দা টিচার আসে আসলে বাইরে থেকে। হুম। আর সাধারণত ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও কিছু ওদের ইংলিশ, ফুল ইংলিশ ইয়ে কারিকুলাম থাকে। কিন্তু আমার ক্ষেত্রে বায়োলজিতে হচ্ছে ওরা ওদের আর কি কোরিয়ান কোর্স, ওদের মেইনলি হচ্ছে মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন ইজ কোরিয়ান। তো ওকে। এটা কোরিয়ান হওয়ার পরেও এরা হয় কি অনেকগুলা কোর্স থাকে যেগুলো আসলে ইংলিশে পড়ানো হয়। আমরা চাইলে কোরিয়ান বই না পড়ে ইংলিশ বইও পড়তে পারি, ওটা খুব একটা বেশি প্রবলেম হয় না। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, আই হ্যাভ টু ইন্টারজেক্ট, যেটা আসলে এই স্কলারশিপ কিন্তু প্রথম বছরটা যেই যাক তার প্রথম বছরটা আসলে স্পেন্ড করতে হবে আসলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে, তার হুম। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে।
প্রথম আচ্ছা বছরটা তারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আচ্ছা শিখবে। অতনু, আমরা আমরা আসলে এটা জাস্ট একটা সাইড কোয়েশ্চেন ছিল যে ল্যাঙ্গুয়েজ নিয়ে আচ্ছা, যেহেতু কথা, তো আইএলটিএস তুমি বললে যে অপশনাল, ওই কারণে আমরা একটু পিছনে আবার ফিরে যাই। আমরা চেক লিস্ট ধরে ধরে কথা বলি যে আমার অ্যাপ্লাই করার জন্য কি কি জিনিস লাগবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর একটা ওদের লাগবে। যদি কারোর কোনো অ্যাচিভমেন্ট থাকে সেটার একটা সার্টিফিকেশন। তারপরে হচ্ছে ওদের একটা কমপ্লিটেড ওদের সার্টিফিকেশন একটা অ্যাপ। যে আমি যে হ্যাঁ, অ্যাচিভ ওদের একটা করেছি। অ্যাপ। হ্যাঁ, তারপরে হচ্ছে ওদের কমপ্লিট অ্যাপ্লিকেশনের ওদের একটা ফর্ম থাকে, অনেকগুলো ফর্মের একটা থাকে। তো ওই অ্যাপ্লিকেশন ফর্ম গুলা পূরণ করতে হয়। ও ওকে। তারপরে হচ্ছে ওদের একটা প্লেজ লিখতে হয় যে আমি আসলে এই কাজগুলোর সাথে যুক্ত থাকতে পারবো না। আমি হচ্ছে মানে কিছু থাকে আর কি, এই ধরনের কিছু ওই অ্যাগ্রি ডিসএগ্রিমেন্টের কিছু জায়গা থাকে, ওইগুলা সাবমিট করতে হয়। পার্সোনাল স্টেটমেন্ট হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, হুম হুম। এটা দিতে হয়। তারপরে হচ্ছে স্টাডি প্ল্যানটা দিতে হয়, যে সে আসলে স্টাডি প্ল্যানটা আসলে কিভাবে সাজাবে। আর এখানে আসলে দুটো রেকমেন্ডেশন লেটারের প্রয়োজন হয় জেনারেলি টিচারদের কাছ থেকে। তুমি কাদের কাছ থেকে আর নিয়ে আমি আমি আমার টিচারদের কাছ থেকে নিয়েছিলাম। তোমার আমি আসলে কলেজে আমার নড়াইলে তোমার যে আমার কলেজ? হ্যাঁ, নরেন নরেন আমার আসলে একজন প্রফেসর ছিলেন, ডক্টর কালিদেশ বিশ্বাস। উনি আসলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পিএইচডি ছিলেন কোরিয়া থেকে। তো উনি আমার অ্যাকচুয়ালি আমি উনার আমার প্রজেক্টে উনি আমাকে অনেক হেল্প করছিলেন। তো উনি আমার সম্পর্কে একটা ভালো কমেন্ট করবার উনি মতো ওয়েট আর এ কি সেকেন্ড, অবস্থা ছিল। আমরা কিন্তু কথা বলছি তুমি যখন সদ্য এইচএসসি পাস করেছো, ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রিতে ভর্তি হয়েছো, ওই সময়ে কি তোমার কিছু রিসার্চের এক্সপোজার ছিল? হ্যাঁ, আমার কিছু রিসার্চের কাজ ছিল, কারণ আমি ওই আচ্ছা যে তাহলে বল আমার মনে হয় আমরা হ্যাঁ। খুব ইন্টারেস্টিং কিছু জিনিস মানে অডিয়েন্সের জন্য বাদ যাচ্ছে। তুমি একটু তোমার হ্যাঁ, সম্পর্কে আরেকটু বলো যে তোমার প্রিভিয়াস অ্যাচিভমেন্টের লিস্ট আসলে কি কি ছিল? আচ্ছা। আসলে আমি প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমার আমার আসলে একটা সায়েন্স প্রজেক্ট তৈরি করতে হয় আমার এই যে সৃজনশীল মেধা অন্বেষণের জন্য। তো প্রথমে আসলে ইটস নট লাইক সামথিং যে ওই যে আহ, আহ, আমি আসলে কোনো কিছু একটা কিট তৈরি করব বা কোনো একটা মানে বাল্ব জ্বালাবো বা সামথিং। আই জাস্ট ওয়ান্টেড টু নো যে আসলে কোনো নোভেল কোনো ফাইন্ডিং আমি দিতে পারি কিনা। তো আসলে আমি তখন দেখলাম যে আসলে এই যে ফরমালিনের ব্যাপারটা খুব ছিল, যে ফরমালিন বা সবকিছুতে ফরমালিন ইউজ করা হচ্ছিল, বা সবকিছুতে আসলে বিভিন্ন ফলে কার্বাইড ইউজ করা হচ্ছিল। তো আমি আসলে তখন তো আসলে অত বেশি মেথোডোলজি সম্পর্কে ছিলাম না। তো আমি টিচারদের সাথে কথা বললাম। তারপরে আমার আরেকজন মেন্টর ছিলেন, সৌমিত্র চক্রবর্তী, হু অলরেডি হ্যাজ পার্টিসিপেটেড ইন ওয়ান অফ ইউর লাইভ। তো তো আমি আসলে তখন বায়োলজি অলিম্পিয়াডের সাথেও যুক্ত ছিলাম। তো আমি তখন ওনার সাথেও কথা বললাম। তো আমি আসলে দেখতে চাইলাম যে আহ, এ- মানে এর ভেতরে মানে আমি যদি আসলে একটা আহ, বা কথার কথা একটা আলুকে বা কোন একটা পটেটো পিস বা একটা টমেটোর কোন একটা অংশকে যদি আসলে আমি ওই ইলেকট্রিক সেল হিসেবে ইউজ করি, যেটা ইলেকট্রোকেমিক্যাল সেল হিসেবে ওই যে আমরা দেখি না যে আম, কি মানে ওই যে আলো জ্বালানোর ক্ষেত্রে আমরা দেখি তো রাইট রাইট, সাধারণত। হ্যাঁ। তা আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে যদি আমি আসলে ফরমালিন ইউজ করি, তো ফরমালিন ইউজ করার পরে মানে এটা আসলে কি ধরনের দেয়, মানে আলো না জ্বালিয়ে আমি আসলে এটার একটা মেজারমেন্ট করতে চাচ্ছিলাম যে আসলে কি ধরনের চেঞ্জ করতে পারে আর কি। তো মানে এটা এর স্ট্রাকচারটাকে কোনোভাবে চেঞ্জ করে কিনা। তো আমি আসলে তখন করলাম কি, আসলে ওটাকে ওই একটা অ্যানোড ক্যাথোড দিয়ে আমি ওগুলোর মানে 24 ঘন্টার একটা রিডিং নিলাম যে এটা আসলে ভোল্টেজটা আসলে কিভাবে করে আর কি, বা উম, এটার যে থাকে এটার ভিতরে তড়িৎ প্রবাহের যে মাত্রাটা এটা আসলে কিভাবে চেঞ্জ হয়, ফরমালিনটা আসলে তড়িৎ প্রবাহটাকে কিভাবে চেঞ্জ করে। তো এই বিষয়টার উপরে আমি আসলে একটা ডিটেইল কাজ করি, এবং 24 ঘন্টা প্রত্যেক ঘন্টায় 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 করে আমি গ্রাফ তৈরি করে মোটামুটি আর কি একটা প্রেজেন্টেশন মতো তৈরি করি, একটা পোস্টার মতো তৈরি করি আর কি। আচ্ছা, তো এটা আসলে আমার একটা রিসার্চের তো একটা ওই প্রজেক্টটা ছিল। তুমি যখন করেছিলে ওই সময় তোমার হ্যাঁ, কিছু মেন্টরের সাহায্য দরকার হয়েছিল, এবং তখন তুমি এই নেটওয়ার্কটা তৈরি করো যারা তোমাকে রেকমেন্ডেশন লেটার দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। রাইট। তখন ওকে। কারণ আমার আসলে এই জিনিসগুলো তো কলেজ থেকে নিতে হচ্ছিল, রাইট। এন্ড মোস্ট অফ দ্য টাইম আমার আসলে কেমিস্ট্রি ল্যাবের শরণাপন্ন হতে হচ্ছিল। তো কালিদাস স্যার, ডক্টর বিশ্বাস, উনি আসলে আমাকে অনেক হেল্প করেন তখন। তখন উনি বলেন যে ঠিক আছে তুমি ল্যাবে কাজ করো, ল্যাবে কাজ করে দেখো কিভাবে কি করা যায়। তো আমি আসলে তখন থেকে আসলে ল্যাবে ওয়েট ল্যাবের কাজকর্ম ধীরে ধীরে শেখা শুরু করি।
তো তখন আসলে উনি আমাকে ইয়ে করেন, যে তখন আমি ভাবলাম যে আচ্ছা তাহলে তো এনারা আমার পরিচিত, আমার একটা নেটওয়ার্কের সাথে ইয়ে আছে, তো মেবি দে ক্যান রিকমেন্ড। অসম। আচ্ছা, তাহলে রেকমেন্ডেশন এটা গেল। ট্রান্সক্রিপ্ট, ঢাকা তোমার এডুকেশন বোর্ড থেকে ট্রান্সক্রিপ্ট তুলতে হয়েছিল। হ্যাঁ, এটা আসলে আমাদের যে এইচএসসি যে ইনস্টিটিউশনের ট্রান্সক্রিপ্ট ওইটাই হলেই হয়, এখানে আসলে ওইটাই আসলে জমা দিলে হয়, কারণ ওরা আসলে জানে যে বাংলাদেশে তো আসলে ওরকম কোনো ইয়া নাই। আমাদের এখন বোধহয় এরা নাম্বার দিচ্ছে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট আর একটু ডিটেইলড জিনিসপত্র থাকে, আমাদের সময় জাস্ট A+A, জাস্ট গ্রেডিংটা থাকতো। আচ্ছা তো শুধু গ্রাজুয়েশন, এইচএসসি ইনস্টিটিউশন আর হচ্ছে হাই স্কুল ইনস্টিটিউশন যেটা এইটার মানে আমাদের এখানে হাই স্কুল মানে তো হচ্ছে গিয়ে মানে আমাদের যে এসএসসি যেটা ওটার এসএসসি। ট্রান্সক্রিপ্ট দিতে হবে। আচ্ছা, তো এবং এটার সঙ্গে তোমার সলভেন্সি বা তোমার ব্যাংক স্টেটমেন্ট এরকম কিছু দরকার ছিল? না, এই ধরনের কোনো কিছু দরকার ছিল না। আচ্ছা, আর কিছু দরকার ছিল এটার সঙ্গে? না, আর 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 আসলে ওই যে বললাম যদি কারো টোফেল বা আইএলটিএস থাকে তাহলে যদি থাকে, হ্যাঁ। এটা আসলে মানে এই অপশনাল, তুমি যে বাট সবগুলো পেপার ডকুমেন্ট, এই যে তুমি সার্টিফিকেট, লেটার অফ রেকমেন্ডেশন, তোমার যে প্লেজ সবকিছু লেখা, এই সবকিছু পেপার তারপর তুমি স্ক্যান করে কি ওদের ওয়েবসাইটে আপলোড করে দিলে? না না না, এটা আসলে মানে আমি যেহেতু আসলে এম্বাসি ট্র্যাকে অ্যাপ্লাই করেছিলাম, তো সেহেতু আমার আসলে এখানে আম, আহ, 4টা কপি করতে হয়েছিল, 4টা সেট করতে হয়েছিল আর কি, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালসে 4টা সেট করতে হয়েছিল, কারণ একটা হচ্ছে এম্বাসির কাছে যাবে, ওটা দেখে ওরা ফার্স্ট স্ক্রিনিং করবে, যদি ওটাতে আমি সিলেক্ট হই তাহলে আমি যে 3টা ইউনিভার্সিটি চয়েস করেছি সে 3টা ইউনিভার্সিটি ডিফারেন্ট ডিফারেন্ট 3টা ইউনিভার্সিটির কাছে যাবে। তো এরকম ভাবে 4টা ইয়ে করে আমাদের একটা বিগ বক্সের বিগ একটা এনভেলপের ভিতরে ঢুকিয়ে তারপর হচ্ছে ওই কোরিয়ান এম্বাসি যেটা আছে ওই যে বাড়ি ধারাতে ওখানে আর কি এটা ইয়ে করতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, গুড গুড গুড। হ্যাঁ, তুমি ওইখানে জাস্ট ওদেরকে মেইল মানে ডাকযোগে পাঠিয়ে দিয়েছিলে? না, এখানে হচ্ছে আহ আমার আর কি একজন পরিচিত ছিল, আমি তাকে দিয়ে আর কি সাবমিট, এটা ভায়া যে কাউকে দিয়ে আর কি সাবমিট আচ্ছা, করা বা যায়। ডাকযোগেও হয়তো পাঠানো যেতে পারে নাকি? হ্যাঁ, ডাকযোগে পাঠানো যায়, ডাকযোগে পাঠানো যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে মনে করো যে আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা জেনে ফেললাম এবং রিকোয়ারমেন্ট, তাহলে হচ্ছে টোয়েফেল লাগবে না, এবং ল্যাঙ্গুয়েজ ব্যাপারে তুমি অলরেডি একটু আভাস দিয়েছো। যারা এই অংশটা মিস করেছেন অডিয়েন্স, তাদের জন্য বলছি, কোরিয়ায় অনেক সাবজেক্ট পড়া যায় পুরোটা ইংলিশে, কিন্তু অনেক সাবজেক্ট পড়তে হলে সেইখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দরকার হয়। পার্টিকুলারলি অতনু যে সাবজেক্টটা পড়েছিল বায়োটেকনোলজি, সেইখানে না, তাকে, মাইক্রোবায়োলজি। আম সরি, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি, সেইখানে তোমাকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কিছুদিন পড়তে হয়েছিল। আচ্ছা, গুড। আচ্ছা, এখন আমরা মনে করো একটু টাইম নিয়ে একটু তুমি অলরেডি কিছু আভাস দিয়েছো, তাহলে টাইমের ব্যাপারটা আরেকবার একটু বলো যে ধরো কোন বছরের কোন পার্টিকুলার টাইমে এই স্কলারশিপটা ওপেন হয়, নাকি ধরো ইয়ার রাউন্ড খোলা থাকে, এবং ওভারঅল প্রসেসে কেমন কি খরচ হয়? আচ্ছা, এটা ইয়ার রাউন্ড খোলা থাকে না, এটা শুধু এই যে যে টাইমটা বললাম অগস্ট থেকে আসলে এটা ইনটেকটা শুরু হয়, এটা ওরা নোটিশ দিয়ে দেয় কেজিএসপির যে এনআইআইডির যে ওয়েবসাইট আর কি থাকে, যে কেউ গুগলে কেজিএসপি স্কলারশিপ লিখে আর কি সার্চ দিলেই সে ওয়েবসাইটে ঢুকতে পারবে। তারপর হচ্ছে সে আহ, ওখানে ওই ওই ওয়েবসাইটে নোটিশেই থাকে, তখন আর কি ওরা বলে যে জেনারেলি ডেডলাইনটা থাকে সেপ্টেম্বর বা অক্টোবরের ফার্স্ট বা সেকেন্ড উইক পর্যন্ত থাকে। দেন টাইমলাইনটা আসলে সেকেন্ড, যদি কেউ সেকেন্ড রাউন্ডে যায় তারপরে হচ্ছে সেটা নভেম্বর নাগাদ হয়, নভেম্বর ডিসেম্বরের মধ্যে মোটামুটি ভাবে তাদের একটা ফাইনাল ডিসিশন চলে আসে আর কি। তো এইটা হচ্ছে টাইমের ব্যাপারটা, ইয়ার রাউন্ড এটা খোলা থাকে না, বাট যদি কেউ গ্রাজুয়েশনের পরে অ্যাপ্লাই করতে চায় অর্থাৎ ব্যাচেলর কমপ্লিট করার পরে এমএস বা পিএইচডির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চায়, তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আমি এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ওদের ক্ষেত্রেও সেম, সাধারণত ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করা যায়, এম্বাসি ট্রাকেও অ্যাপ্লাই করা যায়, কিন্তু যারা গ্রাজুয়েট স্কুলে অ্যাপ্লাই করতে চায় সাধারণত ডিপার্টমেন্টের অ্যাপ্লাই করার আগে তাদের আসলে একজন প্রফেসর ম্যানেজ করতে হয়, প্রফেসরের সাথে কথা বলে প্রফেসর ম্যানেজ করতে হয়। ইফ হি অর শি অ্যাগ্রিস উইথ ইট, তারপর হচ্ছে সে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারে। তো এখানে আসলে প্রফেসর ম্যানেজের একটা ব্যাপার থাকে, কারণ একজন অ্যাডভাইজার যিনি অ্যাডভাইস করবেন তো তিনি তো, তার তো এখানে ইয়ে করতে হবে। তো এইটুকুই হচ্ছে শুধুমাত্র গ্রাজুয়েট স্কলারশিপের সাথে পার্থক্য, তাদেরটা আবার মানে এটা তো গেল মার্চে কমপ্লিট হচ্ছে, অর্থাৎ মার্চে সবাই যে জয়েন করছে আন্ডার রাইট। গ্রাজুয়েটের এরা, এর নেক্সট থেকে হচ্ছে শুরু হয় হচ্ছে যারা গ্রাজুয়েট অ্যাপ্লাই করতে চায়, অর্থাৎ তাদেরটা হচ্ছে বছরের ফার্স্ট সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট সেকেন্ড মান্থ থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের আগে তাদের প্রসেসটা কমপ্লিট হয়, তখন তারা সেপ্টেম্বরে জয়েন করতে পারে।
ওকে, এটা গুড, হচ্ছে থ্যাংক মোট ইউ। মোট 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 থ্যাংক ইউ টাইমলাইন। সো মাচ। আমরা এবার একটু ধরো, তুমি তো তোমার বিষয়টা ধরি যে তুমি ৪ টা প্যাকেট এমবাসিতে পাঠিয়েছিলে। একটা হচ্ছে এমবাসি তার নিজের কাছে রাখবে প্রাথমিক স্ক্রিনিং এর জন্য। তারপর যদি মনে হয় যে ওকে, ইটস এ গুড ক্যান্ডিডেট, আমরা এখন তাকে ইউনিভার্সিটির কাছে কাছে পাস করে দেই, এবং ৩ টা ইউনিভার্সিটিতে ৩ টা খাম চলে গেল। ইউনিভার্সিটি একজন ক্যান্ডিডেটকে স্কলারশিপ দেবে নাকি দেবে না, সেইটা তারা কিভাবে নির্ধারণ করে? এখানে আসলে এম্বাসির যেটা, ওরা আসলে এই খামটা পাঠানোর আগে ওরা এভালুয়েশনের ওদের একটা থাকে, ওরা এম্বাসিতে ওদের একটা ইন্টারভিউ হয়, ওরা আসলে ডাকার পর ওদের একটা ইন্টারভিউ হয়, তারপরে যদি কেউ সিলেক্ট হয় তারপরে হচ্ছে ওটা ইন্টারভিউ ইউনিভার্সিটির কাছে যায়। আচ্ছা দেন অতনু, আমি একটু ক্ষমা চাচ্ছি। আমার মনে হয় একটু ইন্টারাপশন হচ্ছিল নেটওয়ার্কে। তুমি শুরু থেকে আরেকবার একটু বলো এটা। মানে ব্যাপারটা হচ্ছে আহ, মানে এম্বাসি যখন হচ্ছে মানে মানে অ্যারাউন্ড দেখা গেল 1000 অ্যাপ্লিকেশন জমা পড়লো এম্বাসিতে, এরা এম্বাসি ট্রাকে অ্যাপ্লাই করেছে। তো তাদের ভেতর থেকে ওরা দেখা যায় মানে একটা নির্দিষ্ট সংখ্যককে ওরা বেছে নেয় ইন্টারভিউ নেওয়ার জন্য, কারণ ওদের সবাইকে তো আসলে ইউনিভার্সিটি গুলোতে আসলে পাস করা যাবে না, তাহলে তো অনেক বেশি হয়ে যায়। আর এটা তো সব দেশ থেকেই ওরা নিচ্ছে, রাইট। অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো তারপরে ওরা এম্বাসি থেকে হচ্ছে ওরা যখন নেয়, এম্বাসির যে ইন্টারভিউটা হয় তখন আসলে ওরা মানে ওদের যে কটা মানুষের জন্য স্পেস থাকে, যেমন বাংলাদেশে সাধারণত দুজন এই স্কলারশিপটা পায়। তো তখন আর কি ওরা এই স্কলারশিপটার জন্য ওরা ওরকম 10-15 জন বা 20 জনকে হয়তো ডাকে ইয়ের জন্য, ইন্টারভিউ এর জন্য, বা আরো বেশিও হতে পারে, আমি জাস্ট একটা নাম্বার বলছি। হুম, হুম। এই ইন্টারভিউটা হওয়ার পরে ওরা সিদ্ধান্ত নেয় যে এর অ্যাপ্লিকেশন সেটটা ও অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালসটা ওরা পাঠাবে কি পাঠাবে না ইউনিভার্সিটির কাছে। তারপরে এটা ইউনিভার্সিটির কাছে যায়। আচ্ছা। আচ্ছা, এবার ইউনিভার্সিটির কাছে যখন গেল তখন ইউনিভার্সিটি এটা ডিপেন্ড করে যে ইউনিভার্সিটি চাইলে ক্যান্ডিডেটের সাথে ইমেইলে কথা বলে কোন একটা স্কাইপ ইন্টারভিউ বা ফোন ইন্টারভিউ এর নিতে পারে। তোমার আহ, কি হয়েছিল আহ, ইউনিভার্সিটির পক্ষ থেকে ইন্টারভিউ? আমার একটা মানে আমার তো 3টা ইউনিভার্সিটি ছিল। আমার একটা ইউনিভার্সিটি থেকে ফোনে ওরা আমাকে ইন্টারভিউ নিয়েছিল, আর একটা ইউনিভার্সিটি থেকে আর কি ওরা আমাকে কিছুই জানায়নি, ফাইনালি ডেডলাইনের পরে আমি জানতে পারলাম যে আমি সিলেক্টেড হয়েছি। আর একটা ইউনিভার্সিটি আমাকে জানিয়ে দিয়েছিল যে ইউ আর সিলেক্টেড, আমরা তোমার অ্যাপ্লিকেশন রিভিউ করেছি, ইউ আর সিলেক্টেড। তো এটা ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্ট, ওদের উপর ডিপেন্ড করে আসলে। রাইট, রাইট, রাইট। আচ্ছা, তো তারপরে তুমি তাহলে এই ইউনিভার্সিটিতে তুমি চুজ করলে কি, যে তোমার র্যাঙ্কিং সুবিধা সবকিছু দেখে তুমি চুজ করলে, তাই তো? পুসান ন্যাশনাল ইউনিভার্সিটিটা আসলে চুজ করেছিলাম কেন, কারণ আমি আসলে যে ইউনিভার্সিটি গুলো চুজ করেছিলাম তার মধ্যে একটা ছিল হচ্ছে সিস্টেমস বায়োলজি, আর একটা ছিল হচ্ছে আম, যেটাকে আমরা বলি যে বায়োকেমিস্ট্রি, আর একটা ছিল আমার ইউনিভার্সিটি যেটা আমি যেটা মাইক্রোবায়োলজিতে অ্যাপ্লাই করেছিলাম। তো আসলে র্যাঙ্কিং এর ব্যাপারটা আসলে আমি তখনও আসলে ওইভাবে জানতাম না যে কোনটার র্যাঙ্কিং কত। এটা তো খুব মানে স্বাভাবিক ব্যাপার, আমি আসলে তখন তো জাস্ট ইন্টারমিডিয়েট পাস করেছে, আমার আসলে ধারণাও ছিল না যে টাইমস বা কিউএস র্যাঙ্কিং বলে কিছু একটা আছে। তো রাইট। মানে আই এম নট অ্যাশেমড অফ সেইং দ্যাট। তো তারপরে হচ্ছে আহ, আমি তখন দেখলাম যে আসলে ইউনিভার্সিটি গুলার যারা টিচার বা এখান থেকে যারা পড়ছে তাদের আসলে মানে ভবিষ্যতে তারা কেমন কি ইয়ে করছে আর কি, বা তাদের নেক্সটে তারা তাদের আসলে অ্যাকমপ্লিশমেন্ট আসলে কেমন। তো মাইক্রোবায়োলজি যে ডিপার্টমেন্টটা ছিল, আমি আসলে এমনিতেই মাইক্রোবায়োলজির প্রতি ইয়ে ছিলাম, উইক ছিলাম, কারণ আমার আসলে ভাইরোলজিটা আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট ছিল, ভাইরাস নিয়ে পড়তে আমার খুব ভালো লাগতো। সো আমি আসলে তখন ইয়ে করলাম যে আমাদের পুসা ন্যাশনাল ইউনিভার্সিটি আসলে বাংলাদেশি স্টুডেন্টসরা মানে খুবই সাকসেসফুল ইউনিভার্সিটিতে। এবং আপনি যদি হচ্ছে আমাদের যে আচ্ছা, আমি ইয়ের দিকে তাকান। অ্যালামনাইদের আলাদা একটা টপিক আছে, অ্যালামনাইদের ওখানে আমরা এটা ডিটেইল ডিসকাস করব তাহলে। হ্যাঁ, সো আমি আসলে ওইটা দেখার পরেই আমি আসলে পুসা ন্যাশনাল ইউনিভার্সিটিটা Awesome, হ্যাঁ। বেছে বেছে নেই আর কি, আচ্ছা, সাবজেক্টের এবার আমরা উপর ধরো একটু নির্ভর করে। একটু যদি স্পেসিফিক আলোচনা করি যে হুম। স্কলারশিপে কি পাচ্ছি আর কি পাচ্ছি না, একদম তুমি ডিটেইল ইনফরমেশনটা একটু অডিয়েন্সের জন্য দাও। আসলে স্কলারশিপে আমরা এখানে সবকিছুই পাচ্ছি। এখানে আমার নিজের পকেট থেকে আসলে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। আম, আমি আফটার এইচএসসি আমার পড়ালেখা বাবদ আই ডোন্ট টেক পেনি ফ্রম মাই প্যারেন্টস। এটা আসলে টোটালি ফুল ফ্রি, কারণ টিউশন ফিটা ওরাই কাভার করে, ইন্স্যুরেন্স ফিটা ওরাই কাভার করে। আহ একবার যাওয়া একবার আসা, অর্থাৎ 5 বছরের কোর্সে একবার যাবেন, কমপ্লিট করে আবার ফিরে আসবেন, এটাও ওরাই বিয়ার করে। আর হচ্ছে
লাস্ট যেটা ওটা হচ্ছে ওরা মান্থলি $800 অ্যালাওয়েন্স দেয়, যেটা ইউএস কিনা ডলার। মানে কোরিয়া, ইউএস ডলার, হ্যাঁ মানে কোরিয়াতে বলে 8 লাখ ওন, আমি ডলারে বলছি সবার সুবিধার্থে। তো $800 হচ্ছে কোরিয়ার মতো জায়গায়, কোরিয়া চিপ প্লেস, $800 মোটামুটি ভাবে কেউ যদি খুব বেশি মানে ইয়ে না হয়, মানে মোটামুটি ভাবে একটা ভালো লাইফস্টাইল সে ওখানে করতেই পারে। আর তারপর যদি কেউ পার্ট টাইম জব করতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বাট এই স্কলারশিপে মানে তার নতুন করে কোনো ধরনের অ্যামাউন্ট বা ফান্ড মানে এখানে তার দিতে হচ্ছে না। বাংলাদেশ থেকে তার পকেট মানি আনার কোনো দরকার নেই, ওই টাকায় তার যাবতীয় খরচ চলে না যাবে। না, ওখানে যাওয়ার পরেই ওরা সেট আপ করার জন্য ওরা একটা অ্যালাউন্স দেয়। আচ্ছা। আর আর আরেকটা জিনিস হচ্ছে, আম, তুমি ডর্মে থাকতে নাকি তুমি অ্যাপার্টমেন্টে থাকতে, মানে তোমাদের ওখানে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে ডর্মে থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি সহজ, কারণ ডর্ম হচ্ছে ওখানে সবচেয়ে চিপ। তো হচ্ছে আমি ডর্মেই থাকতাম ফার্স্ট থ্রি থ্রি ইয়ার্স মতো আমি ডর্মে ছিলাম। আফটার 2 ইয়ার্স আমি আসলে ওখান থেকে সুইচ করি, কারণ হচ্ছে সিনিয়র ইয়ার্স শুরু হয়, আমার আসলে গ্রাজুয়েট স্কুলের জন্য প্রিপারেশনের অনেক কিছু ইয়ে শুরু হয়ে যায় আর কি। তো তখন আসলে আমার একটু আরো বেশি পিসফুল একটা প্লেসের দরকার ছিল, নিজের রাইট। একটা প্লেস দরকার ছিল। তো তখন আমি আসলে সুইচ করি। তো ডর্মে ওখানে থাকাই যায়। ডর্ম আমি আসলে একদম, আপনি যেহেতু বললেন আমাকে ইয়েটা দিতে, একটা অ্যামাউন্টের একটা ইয়ে দিতে, সেটা হচ্ছে ডর্মে সাধারণত $200 to $300 আসলে ওদের ইয়ে হয়, ফি হয়। আর উইথ হচ্ছে বাদ বাকি টাকাটা হচ্ছে কেউ যদি খাবার দাবারের ব্যাপারটা আর কি, ওই আর বাদ বাকি যে অ্যামাউন্টটা ওটা দেশে স্পেন্ড করতে পারে, বা তার যে ব্যক্তিগত ইয়ে থাকে আর কি। তো এটাতে সে আসলে ইয়ে করতে পারে, রাইট। spend করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এইবার একটু, তুমি বলেছো যে তুমি গবেষণা খুবই ভালোবাসতে এবং তোমার ওই বাংলাদেশে একটা গভর্নমেন্ট স্কলারশিপ ওই কম্পিটিশনে যাওয়ার মাধ্যমে তোমার হাতে কলমে রিসার্চের স্বাদটা তুমি পাও এবং তারপরে তোমার ভালো লাগা শুরু হয় এবং আলটিমেটলি ওই জিনিসটাই, ওই সায়েন্স কম্পিটিশনে পার্টিসিপেশনটাই তোমার এই সব অপরচুনিটি গুলো খুলে দেয়, যদি আমি সঠিকভাবে বুঝে থাকি। তার মানে বেসিক্যালি তোমার শুধুমাত্র একটা ফ্রি পড়াচ্ছে, পড়ানোর জন্য যাচ্ছি এইরকম না। তোমার একটা টার্গেট ছিল যে আমি সেখানে আন্ডারগ্রেড এর সময় রিসার্চ করতে পারি কিনা। তার মানে হচ্ছে তুমি রিসার্চটাকে খুবই একটা প্রায়োরিটি লিস্টে রেখেছো। এখন ওইখানে আন্ডারগ্রেড রিসার্চের স্কোপটা কি? এই স্কলারশিপের আন্ডারে তুমি পার্টিকুলার যে ইউনিভার্সিটিতে কাজ কাজ করেছো, পড়েছো? আচ্ছা, এটা আসলে স্কলারশিপে এখানে রিসার্চের কোনো ইয়ে থাকে না, এটা হচ্ছে ওখানে যাওয়ার পরে তো এভরিওয়ান ইন্ডিপেন্ডেন্ট, সে যেটা করবে। তো আমি আসলে ওখানে আমাদের ইউনিভার্সিটি গুলো, আমি ইউনিভার্সিটি স্পেসিফিক কথা বলছি এখন। তো এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি ওরা তো সাধারণত ফার্স্ট ইয়ার থেকেই ওরা হিউজ অপরচুনিটি দেয় যদি কেউ হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে রিসার্চার হিসেবে কাজ করতে চায়। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা এখানে বলি, সেটা হচ্ছে আমি যখন ওখানে শুরু করি ফার্স্টে, আমি প্রথমে ওদের হচ্ছে আমাদের একটা কনফারেন্স আমরা অ্যাটেন্ড করি, আমাদের মাইক্রোবায়োলজির মানে কোরিয়ান মাইক্রোবায়োলজির ওদের সোসাইটির ওদের একটা ইয়ে হয়, কনফারেন্স হয়। তো তখন আমাদের যারা সিনিয়র, থার্ড ফোর্থ ইয়ার সিনিয়র, তো তখন আর কি আমরা একটা, ওরা একটা রিসার্চ প্রজেক্ট করে। তো আমি আসলে ওইখানে যিনি সুপারভাইজার ছিলেন, যে প্রফেসর সুপারভাইজ করছিলেন, আমি তার সাথে কথা বলি যে আই কাইন্ড অফ ইন্টারেস্টেড ইন ডুইং দিস। তো ইটস লাইক কাইন্ড অফ, যেহেতু এটা আসলে একটা, আমি তখন অনলি ফার্স্ট ইয়ারে পড়ি এবং আমার পক্ষে আসলে অত ডিটেইলড ওয়েট ল্যাবের এক্সপেরিমেন্ট গুলো করা সম্ভব ছিল না। সো আই জাস্ট ওয়ান্টেড টু অবজার্ভ দোজ থিংস। অ্যান্ড রাইট। এখানে যেহেতু এটা একটা কনফারেন্স ছিল, তো আমাদেরকে পেপারের কাজটা করতে হচ্ছিল, তো আমার আসলে অনেক পেপার পড়তে হচ্ছিল ওই সময়টাতে। তো আমি আসলে তখন ইয়ে করি আর কি, তখন আসলে ওয়ার্ম আপ করি যে আসলে পেপার পড়া, রিসার্চ পেপার পড়া, রিসার্চ জার্নাল পড়া, তো আসলে কিভাবে পড়তে হয়, কিভাবে আসলে পয়েন্ট আউট করতে হয়। তখন আসলে সুপারভাইজারদের সাথে আমি বসে বসে মিটিং করে, বা যারা সিনিয়র ছিলেন তাদের সাথে একটা নেটওয়ার্ক ইয়ে করে, তাদের সাথে কথা বলে, তখন আমি এই কনফারেন্সে ওনাদের সাথে আমার একটা পেপার পাবলিকেশন হয়, ফার্স্ট ইয়ারে থাকি কনফারেন্সে। ওয়াও, ওয়াও! তো মানে তুমি যাওয়ার তো পরে ফার্স্ট ইয়ারে তোমার একটা পেপার হয়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে আমি হচ্ছে পুরোদমে আন্ডার গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, যেটা ইউআরএ প্রোগ্রাম বলে, ওটাতে জয়েন করি। ফার্স্টে আমি হচ্ছে, আমি প্রথমেই বলছি আমি হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ আসলে খুব, এটা নিয়ে কাজ করতে খুব পছন্দ করতাম। তো আমাদের ফার্স্টে আমরা হচ্ছে ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস এর একটা ল্যাব ছিল। তো সেখানে আসলে আমি জয়েন করি, আমাদের প্রফেসর, সো আমি আমাদের প্রফেসর কি ইজ রিয়েলি গুড। তো আমি ওই সময় আর কি তার আন্ডারে কাজ শেখা শুরু করি। মানে আপনি আপনি অবশ্যই জানবেন স্যার, কারণ হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সেসে আসলে কাজ করার আগে আসলে কাজটা শেখাটা খুব বেশি জরুরি আর কি। তো আসলে মানে ওয়েট ল্যাবের অনেক ধরনের প্রোটোকলস এর ব্যাপার স্যাপার থাকে, কিভাবে কোনটা কাজ করতে হয়। তো আসলে ফার্স্ট ইয়ার থেকে যেহেতু আমি মোটামুটি ভাবে রিসার্চ পেপার পড়া বা রিসার্চের আইডিয়া গ্যাদার করা, কিভাবে ধীরে 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 একটা জিনিসকে এস্টাবলিশ করতে হয়, তো
এটা শিখছি। তারপর সেকেন্ড ইয়ার থেকে আমি ল্যাবে কাজ করা শুরু করলাম। এর মধ্যে আপনার যখন ভ্যাকেশন টাইমটা শুরু হয় তখন আসলে অনেক ল্যাব, অনেক রিসার্চ ইনস্টিটিউট ওরা আবার স্টুডেন্টদের জন্য হচ্ছে অনেক ধরনের অপরচুনিটিজ এর আর কি ইয়ে করে। তো তখন আর কি আপনার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আছে কোরিয়াতে, ইটস আ ভেরি গুড রিসার্চ ইনস্টিটিউশন। তো ওদের ওখান থেকে ওরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে নেয়। তো তখন বিভিন্ন ওয়ার্কশপ হয়, তো আমি তখন সেগুলোতে ভ্যাকেশন টাইমে অংশ নেওয়া শুরু করলাম। বাদ বাকি টাইমটা আমি ক্লাস শেষ করে বাদ বাকি টাইমটা আমি ল্যাবেই দিতাম, ল্যাবে কাজ করতাম, ল্যাবে কাজ শিখতাম। থার্ড ইয়ারে এর মধ্যে হচ্ছে মানে আমি থার্ড ইয়ারে আরেকটা ল্যাবে জয়েন করলাম, ওটা হচ্ছে সিস্টেমস ল্যাব। এটা বায়োইনফরমেটিক্স এর কাজ হয় মেইনলি। তো আমি আসলে তখন আসলে ড্রাই ল্যাবের কাজ কিছু শেখা শুরু করলাম। তো সেখানে আসলে কাজ করতে করতে আমি আসলে জাপানে রেট্রোভাইরাস রিসার্চ ইনস্টিটিউট আছে একটা, রেট্রোভাইরাস জয়েন্ট ইনস্টিটিউট ফর রেট্রোভাইরাস, হিউম্যান রেট্রোভাইরাস ইনফেকশন, এটা কুয়ামোটোতে। ওখানে ওরা শুধুমাত্র এইচআইভি নিয়ে কাজ করে, এইচআইভি এবং এইচটিএলভি নিয়ে কাজ করে। তো আমি ওখানে জয়েন করলাম। তো মানে এই যে হোল মানে আমার ক্যারিয়ারে আমি যা শিখলাম বা যা এক্সপিরিয়েন্স হলো বা যে সমস্ত রিসার্চ এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করলাম, এগুলো পুরোটাই আসলে মানে কোরিয়ান স্কলারশিপটা পাওয়ার পরে, আমি ওখানে যাওয়ার পরে আমি আসলে ধীরে ধীরে একটা একটা বিগ অপরচুনিটিজ এর একটা ইয়ে আমার সামনে খুলে গেল। তখন আমি ধীরে ধীরে এগুলা পিক আপ করা শুরু করলাম আর কি। তো এটা হচ্ছে মেইনলি ব্যাপার, আমার পুরো ফোর্থ ইয়ার পর্যন্ত আমি মোটামুটি ভাবে এই রিসার্চের কাজগুলো কমপ্লিট করলাম। এর মধ্যে আরো কয়েকটা ছোটখাটো আমার আমার সিনিয়র থিসিস বা আমার আহ আরো কয়েকটা আর কি পোস্টার প্রেজেন্টেশন, এগুলো আর কি সব মোটামুটি ভাবে হলো আর কি। তুমি কোনো কনফারেন্স বা কোথাও গিয়েছো তো পোস্টার প্রেজেন্টেশনের জন্য? স্যার কনফারেন্সের জন্য হচ্ছে কুমামোটোতে ছিলাম, কুমামোটোতে গেছিলাম, ওদের একটা জয়েন্ট কনফারেন্স ছিল ওখানে আর কি। আমাদের ওখানে একটা ওখানে হচ্ছে এইচটিএলভি উপরে আর কি ওই কনফারেন্সটা ছিল। আর এমনি কোরিয়ার ভেতরে আর কি বেশ কয়েকটা ইয়েতে আমি ছিলাম, কনফারেন্স। তারপরে হচ্ছে স্টুডেন্ট পোস্টার প্রেজেন্টেশন, ওদের যে ইয়েগুলো থাকে স্পেসিফিক আন্ডারগ্রাড স্টুডেন্টদের জন্য ওদের আলাদা সেশন থাকে, সেগুলোতে আমি কাজ রাইট। করছি আর কি। তার মানে তোমার যে উদ্দেশ্য ছিল রিসার্চে ইনভলভ হওয়া সেটা বেশ ভালোভাবে তুমি সেখানে পূরণ করতে পেরেছো। ওয়ের সো হ্যাপি। এখন ধরো যারা এপ্লাই করতে চাচ্ছে, হ্যাঁ, যে ধরো এইচএসসি পরীক্ষা বা ধরো আম, আচ্ছা, আর একটা প্রশ্ন আমি আসলে একটু জিজ্ঞাসা করি। ধরো কেউ ইউনিভার্সিটিতে অলরেডি ভর্তি হয়ে গিয়েছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ক্লাস করছে, এখন সে একটু তার ট্র্যাকটা চেঞ্জ করতে চায়, কোরিয়ান এই গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করতে চায়, তারা কি এটার জন্য এলিজিবল? হ্যাঁ, তারা এটার জন্য এলিজিবল, কিন্তু এখানে কোনো ক্রেডিট এক্সচেঞ্জ সিস্টেম নেই, তাদের ওখানে গিয়ে জিরো থেকে শুরু করতে হবে যদি জিরো তারা থেকে সিলেক্টেড স্টার্ট হয়। করতে হবে। ওকে। এখন তুমি একটু সবার জন্য কিছু জেনারেল ডুজ অ্যান্ড ডোন্ট, কি করিতে হইবে, কি করা যাইবে না, তার উপর একটা উপদেশ দাও। আচ্ছা, মানে এখানে আসলে এটা আসলে স্পেসিফিক্যালি বলতে গেলে আমি তো অ্যাপ্লিকেশনের পুরো বিষয়টাই বললাম। তো এখানে কয়েকটা ব্যাপার হচ্ছে, আমি প্রথমেই বলি, আই মে সাউন্ড রুড, বাট সাম পিপল থিঙ্ক দ্যাট আচ্ছা আমি কোরিয়াতে যাচ্ছি, আচ্ছা আমি তো $800 পাবো, মানে বাচ্চা আমরা তো সবাই আসলে তখন অনেক বেশি বাচ্চা, মানে আমি জাস্ট এইচএসসি কমপ্লিট করে গেছি। সো লাইক কাইন্ড অফ আমি তখন অনেক বেশি ইয়ে ছিলাম। তো আমার বয়স অনেক কম ছিল, তো আমি যখন আমরা সবাই গেছি, তো $800 ইট মিনস বিগ অ্যামাউন্ট অনেক বাংলাদেশের টাকা। টাকা, 50-60 হাজার টাকার মতো। তো তারা আর কি অনেকেই মনে করেন যে আমরা এখানে যাচ্ছি, আমরা আসলে টাকাটা পাচ্ছি, এবং এটা কিন্তু গভর্নমেন্ট মানে কিছুই বলবে না, কারণ প্রতি মাসে আমাদের ব্যাংকে টাকাটা আসতেই থাকবে। টিউশন ফিও গভর্নমেন্ট পে করে। তো এখানে যদি কেউ মনে করে থাকে যে আমরা আসলে যাচ্ছি জাস্ট বিকজ অফ দিস মানি, তো আই থিঙ্ক ডোন্ট ডু দিস। হ্যাঁ মানে যদি কারোর ইচ্ছা থাকে সে আসলে টাকা পয়সা ইয়ে করার জন্য যাবে, তো আই ডোন্ট থিঙ্ক দ্যাট দিস ইজ আ ভেরি গুড অপশন। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার আমি মনে করি। আর একটা বিষয় হচ্ছে যে এখানে মানে আহ, এখানে আসলে খুব মানে সবসময় মানে এখানে মনে করার থাকতেই পারে যে হচ্ছে আমার অনেক বিগ অ্যামাউন্টের টাকা পয়সা লাগবে আমার এটাতে অ্যাপ্লাই করতে বা ইয়ে করতে। এটা আসলে কিছুই না, এটা আসলে আমার মানে বললাম আমার ওই প্রিন্ট আউট করতে যে টাকা পয়সা খরচ হয়েছে আর কি, দ্যাটস ইট। মানে এটা এই ছাড়া আসলে এখানে আসলে আর কোনো ইয়া নাই। তুমি আর তুমি খুবই আর খুবই কঠিন একটা উদাহরণ দিলা যে তোমার জাস্ট প্রিন্ট আউট করার জন্য যে টাকা পয়সা খরচ। হ্যাঁ, মানে এটা ছাড়া আসলে আর মানে আমার লিটারালি ভিসা অ্যাপ্লিকেশন ফিও নাই, এটার কোনো ভিসা ফিও নাই। মানে ভিসা ফিও ওয়েভ থাকে এই স্কলারশিপের জন্য। মানে তো ইউএসএ তে এপ্লাই করার জন্য কিন্তু আমাদের অনেকগুলো টেস্ট দিতে হয়, তারপরে ধরো এমবাসি ফি, নানান ধরনের নানান খরচ থাকে। তো এগুলো নিয়ে কোরিয়ান এটা রাইট কিন্তু রাইট। আসলে যারা কোয়ালিফাইড তারা একদম মানে বিনা খরচে অ্যাপ্লাই করতে পারে।
ইয়া দ্যাটস ট্রু। আমি আসলে এই জন্যই বললাম যে মানে আমার তো বাসায় আর কি বাবা বলছিলেন যে মানে ইউ অলওয়েজ ওয়ান্টেড টু মেক মি ডক্টর, সো ইটস লাইক কাইন্ড অফ আই থিঙ্ক ওকে আমি অ্যাপ্লাই করি, সো দ্যাট মানে আমার আসলে আমি দেখি টোটালি ইয়ে করার জন্য, সো নিজের থেকেই যদি একটা ইউনিকলি অ্যাপ্লাই করা যায় ইন্ডিভিজুয়ালি, তো এটা আসলে খুব ভালো হয়েছে আর কি রাইট। মানে। তুমি তুমি আসলে একজন মেডিকেল ডক্টর হও নাই। মানে একজন ডাক্তার একজন ইন্ডিভিজুয়ালকে একা একটা সময় সার্ভ করে তুমি ওইটা হওনি। বাট ইউ আর গ্রোইং অ্যাজ এ সায়েন্টিস্ট, যেখানে তোমার কন্ট্রিবিউশন, তোমার অ্যাচিভমেন্ট এবং ডিসকভারি পুরা হিউম্যান কাইন্ডকে হেল্প করবে। সো ওইটার কন্ট্রিবিউশন ভ্যালুটাও অনেক বেশি। আচ্ছা, তো এটা আমরা আসলে এখন আমার তো একটা সমস্যা, হ্যাঁ। রাইট, আমরা এখন একটু অডিয়েন্সের কোয়েশ্চেন দিকে যাই। আমরা মোটামুটি পুরা জিনিসটা আলোচনা করলাম। আম জাবেদ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অ্যানাদার গুড সেশন। থ্যাংক ইউ সো মাচ। এটা শেয়ার করে দিন। ডাবল সাউন্ডের একটা কোয়েশ্চেন, হ্যাঁ, আচ্ছা, ইকো হচ্ছিল। এটা আমি আসলে একটু মানে আমরা আমরা একটু হোমওয়ার্ক করছিলাম কিন্তু এটা সলভ করতে পারিনি। তো আমি এখন যেটা করছি যে অতনুর মাইকটা অফ করে এটা আমার কথা বলতে হচ্ছে। বাট স্টিল এইটা সমস্যাটা হচ্ছে। আই হোপ খুব বড় প্রবলেম হচ্ছে না। আক্তার ভাই, ওয়ালাইকুম আসসালাম। আ মনি একটা প্রশ্ন করেছে। মনি ভাই, is there any scope of gray area work? মনি ভাই, গ্রে এরিয়া ওয়ার্ক, গ্রে এরিয়া ওয়ার্ক অতনু, তুমি কি বুঝতে পেরেছো? হোয়াট ডাজ দ্যাট মিন? না মানে উনি কি কোনো নিউরো সায়েন্সের কোনো কিছু জিজ্ঞাসা করছেন? আমি তো ঠিক বুঝতে পারছি না, মানে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট টার্ম। একটা গ্রে এরিয়া পার্টিকুলারলি আমার মনে হয় যে যেখানে মানে যেটা আসলে দুই 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 দিকে হয়, মনে করো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, যে দুইটা এরকম, যে ওই রকম হতে পারে। মনি ভাই, আপনি যদি ওকে, মনি ভাই এইমাত্র উত্তরটা দিলেন, সেটা হচ্ছে আন্ডার দ্য টেবল। মানে হচ্ছে আনঅফিসিয়ালি ধরো, আমি পুরো জিনিসটা বুঝতে পারছি যে ইউ ওয়ার্ক সামওয়্যার, ইউ ডোন্ট নিড পেপারস এবং ইউ গেট পেইড। যে ধরো কারো দোকানে গিয়ে একটু সার্ভ করা বা কোনো কিছু। আন্ডার দ্য টেবল মানে হচ্ছে কোনো ডকুমেন্ট ছাড়া আর কি, ক্যাশে টাকা গ্রহণ করা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেয়ার সাম পিপল হু ডাজ দ্যাট, বাট এটা আসলে করাটা ইলিগাল। যদি কোরিয়ান পুলিশ বা ইমিগ্রেশন এটা সম্পর্কে জানে, সো দে মানে ইমিডিয়েটলি ডিপোর্ট হিম অর হ্যাঁ, হার, ইউএসএ সো তেও এটা। ইউএসএ তেও এটা ইল্লিগ্যাল, কিন্তু অনেকে চাইলে মানে অনেকে করে, ডেফিনেটলি অনেক স্টুডেন্টই করে। যে ধরো ফার্স্ট অফ অল সবার ইকোনমিক অবস্থা তো সমান না, অনেকেরই এটা আসলে দরকার হয় সার্ভাইভ করার জন্য। তো তারা অনেক সময় এরকম আম, কোথাও কাজ করতে হবে, বড় শহরে কাজের সুবিধা একটু বেশি থাকে। একটু কথা আমি বলে রাখি স্যার, সেটা হচ্ছে যে মানে যদি মনে হয় যে আমি ওখানে পার্ট টাইম জব করবো, এটার মানে কিন্তু এই না যে ওখানে পার্ট টাইম জব করার কোনো সিস্টেম নেই। যারা স্টুডেন্ট হিসেবে যায় D2 ভিসাতে, ওরা একটা নির্দিষ্ট টাইম পার্ট টাইম জব করতে পারে। এটার জন্য ওরা ইমিগ্রেশন অফিসের সাথে কথা বললে ওরা ভিসার একটা স্পেসিফিক্যালি ওদের আলাদা একটা ভিসা আছে যারা পার্ট টাইম জব করার জন্য ইয়ে, তো সেটা করলে এটা যে কেউই করতে পারে। আমার অনেক ফ্রেন্ড করেছে। সো মানে এটা করলে করা যায়, কিন্তু ইলিগাল ওয়েতে না গিয়ে ইমিগ্রেশনের সাথে কথা বলে রাইট, রাইট, হ্যাঁ, ওরা হ্যাঁ, সপ্তাহে একটা নির্দিষ্ট টাইম ওরা করতেই পারে। আমি রাইট, কখনোই করতে পারিনি, কারণ আসলে ল্যাবের কাজ করে আসলে এটা করা খুব বেশি কঠিন একটা ব্যাপার ছিল। রাইট, রাইট, হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ মনি ভাই, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আপনি বলেছেন। আম, হ্যাঁ, মনি ভাই বলছেন যে হি ওয়াজ আস্কিং বেসড অন হিজ এক্সপেরিয়েন্স ইন দ্য ইউএস। হ্যাঁ, মানে বুঝতে খুব পারছি। ভালো একটা কোয়েশ্চেন মনি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। গোলাম মেজবাউদ্দিন প্রশ্ন করেছে, মামুন রশিদ ভাইয়া, if possible discuss about the Korean language requirements, if any, associated with the Korean government scholarship, if there is any mandatory requirement for learning Korean language. খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমি হুম। যখন টু বি অনেস্ট মানে কোরিয়া বা জাপান, চায়নার এইসব জায়গায় যখন আমি চিন্তা করি নিজেকে একটা স্টুডেন্টের জায়গায় বসিয়ে, প্রথমে যে চিন্তাটা আমার মাথায় সেটা হচ্ছে ওখানে গিয়ে আমাকে ওদের ভাষাটা শিখতে হবে কিনা। ইয়াং বয়সে ভাষা শেখা খুবই ইজি, কিন্তু একটা বয়সের পরে গিয়ে ভাষা শেখাটা অনেক জন্য কঠিন হতে পারে। গো আহেড। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কোশ্চেনটা যদি এরকম হয় যে আমি অ্যাপ্লাই করার সময় আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লাগবে কিনা, নো, নট নেসেসারি। আমি নিজেই জানতাম না কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কি আছে না আছে, আমি নিজেই জানতাম না। তো আমি কেউ শেখে না কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। তো কিছু মানুষ হয়তো শেখে জাস্ট বিকজ অফ দেয়ার প্যাশন, আই ডিডন্ট হ্যাভ দ্যাট। তো আমি ওখানে যাওয়ার পরে ওরা ওদের যে ল্যাঙ্গুয়েজ বলে ল্যাঙ্গুয়েজ স্কুল, 1 বছরের জন্য ওদের একটা ইয়ে করা হয়। তো আসলে ওই 1 বছরের যে সেশনটা, ওটাতে আসলে শুধু ভাষাটাই শেখানো হয়। কোরিয়ান ভাষা শেখানো হয়, কোরিয়ান বিভিন্ন জায়গায় ট্যুরে নিয়ে যাওয়া হয়, হুইচ ইজ টোটালি ফ্রি অ্যান্ড খুবই মজার। কারণ ওগুলা টোটালি হচ্ছে কোরিয়ান গভর্নমেন্ট স্পন্সর ট্যুর। তো বিভিন্ন কোরিয়ান ঐতিহাসিক প্লেসে নিয়ে যাওয়া হয়, কোরিয়ান কালচার সম্পর্কে আমরা জানতে পারি, এবং ধীরে ধীরে আমরা কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা আমরা মোটামুটি ভাবে
উই ক্যান হ্যাভ এ গুড গ্রাস্প অন। তো আহ, এইটা হচ্ছে ওখানে যাওয়ার পরে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ধীরে ধীরে শিখে নেওয়া যায়। এখন যদি হচ্ছে আপনি বলেন কাগজে কলমে নির্দিষ্ট কোনো যদি ওখানে যাওয়ার পরে ইয়ে লাগবে কিনা, গ্রাজুয়েশনের ক্ষেত্রে সাধারণত যারা গ্রাজুয়েট স্টাডিতে যায় আপনি তো জানেন, আসলে মাস্টার্স বা পিএইচডি এটা আসলে কোলাবোরেটিভ ওয়ার্কের চেয়ে বেশি হচ্ছে ইন্ডিভিজুয়াল রিসার্চ প্রজেক্ট। তো এখানে আসলে যারা প্রফেসররা থাকে তারা আসলে সবাই ইংরেজিতে মোটামুটি সবাই মোটামুটি জানে, বা গ্রাজুয়েট স্টুডেন্টসরা জানে। তো তাদের ক্ষেত্রে আসলে এটা মোটামুটি ভাবে শিথিল। তারা অনেক সময় হয় কি ওখানে জয়েন করার আগে এই স্কলারশিপ দিয়ে যদি তারা যায়, তারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ওদের একটা টপিক স্কেল থাকে, টপিক 3 বলে আর কি, হ্যাঁ। তো টপিক 3 ওরা ওরা যদি পায় তাহলে আসলে এটা আসলে আর পরবর্তীতে ওদের আর কোনো ধরনের ইয়ের দিকে যেতে হয় না, মানে আহ, আর কোনো কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কোনো এক্সাম বা এগুলো দিতে হয় না। বা অনেক ইউনিভার্সিটি নিজস্ব কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাসেস করার কিছু সিস্টেম থাকে, সেগুলো হয়তো ওরা ইয়ে করতে পারে আর কি। তো এইটা আসলে গ্রাজুয়েট এমএস পিএইচডির জন্য আসলে একটা লার্নিং রিকোয়ারমেন্টস। বা যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে যায়, কারণ আমাদের আসলে কোরিয়ান স্টুডেন্টদের সাথে কিন্তু গ্যাদার করতে হয়, আমাদের গ্রুপ প্রজেক্ট করতে হয়। তো আমার টিকে থাকার জন্যই আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব ভালো মতো শিখে রাখাটা জরুরি। তো এর জন্য আমি হচ্ছে আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে নিতে হয়েছে, বা এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এটাতে টপিক 3 পেতে হয়। তো টেস্ট অফ প্রফিসিয়েন্সি ইন কোরিয়ান একটা টেস্ট আছে, আইএলটিএস টোফেল এর মতো, বাট লেস হার্ড। মানে ওটা আসলে এত বেশি কঠিন ওদের ইয়ে না, ওরা 3টা সেশনে পরীক্ষা হয়। মানে রাইট। 3টা জিনিসের পরীক্ষা হয়, রিডিং, রাইটিং আর হচ্ছে লিসনিং। কোনো স্পিকিংও নেই। তো এটাতে আলাদা আলাদা ভাবে পাশের কোনো সিস্টেম নেই, 3টা কোলাবোরেটিভলি তার একটা নির্দিষ্ট মার্ক পেতে হয়। যেমন আইএলটিএস যেমন স্পেসিফিক প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা নাম্বার থাকে, ওরকম কিছু না। তো 3টা আচ্ছা। স্পেসিফিক্যালি ইয়ে করতে। এবং আমি একটু এখানে বলে রাখি এটা কঠিন কিছু না, কারণ হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের যে ইয়েটা স্ট্রাকচারটা এটা বাংলা বাংলা ব্যাকরণের স্ট্রাকচারের সাথে সেম, আচ্ছা, তুমি ইংলিশের মতো না। কোরিয়ান তো বলতে পারো না? হ্যাঁ আমি কোরিয়ান বলতে পারি, এবং আমার কোরিয়ান টপিক 4 আছে, হুইচ ইজ লাইক কাইন্ড অফ অ্যাডভান্সড স্পিকিং ইয়ে আর কি, অ্যাডভান্সড প্রফিসিয়েন্সি। তো কোরিয়ান আমি মানে কাইন্ড অফ প্রফিশিয়েন্ট। আমার লিখতে একটু ওয়াও, সমস্যা ওয়াও। হয়, বাট আর বাদ বাকিতে কোনো সমস্যা নেই। সেটাই, তো আন্ডারগ্রেডে যারা আছে, মানে আমি এটা হ্যাঁ ইউএসএ তে দেখেছি, তারা কালচার এবং ল্যাঙ্গুয়েজ খুব ভালো ধরতে পারে। আমরা যারা ব্যাচেলরটা বাংলাদেশে শেষ করে আসি, আমাদের এই সবসময় স্ট্রাগলটা করতে হয়। তুমি যদি মনে করো আম ইউএসএ তেও দেখা যায়। তুমি যদি মনে করো যারা ব্যাচেলর ইউএসএ তে করেছে তাদের সঙ্গে কথা বলো, দেখবা যে যারা পিএইচডি করতে বা মাস্টার্সে আসে এই পার্থক্যটা থেকেই যায়। রাইট? তো তোমার বোধহয় ওই আর্লি এইজটা তোমাকে অনেক হেল্প করেছে। তোমার একটা বন্ধু বোধহয় তোমাকে প্রশ্ন করেছে, "Looks better than before graduation." অতনু কে কে? Can you read the name? ওর নাম হচ্ছে ই কাং হি। মানে ওর নাম হচ্ছে লি, আপনি ওকে লি বলেই ডাকতে পারেন। তো ই কাং হি, ও হচ্ছে আমার আমার ফ্রেন্ড। আমরা আমার ও মাইক্রোবায়োলজির পিএনইউ। তো Is that আমার a he or ভার্সিটি she? হি, ও হি। He. Okay. You ও wanna say আসলে something to him? You wanna say something to him in Korean? 오케이, 강희야, 정말 감사합니다. 이거 Wow. 봐서 정말 감사하고, 자, 그래, My goodness. 정말 তুমি তো 감사합니다. পুরা পুরা একদম মাখরাজ সহকারে আমার মনে হচ্ছে কোরিয়ান মুভিগুলো যেমন দেখি এরকম কথা হচ্ছে। ওয়াও! থ্যাংক ইউ। আমি এক বিন্দুও বুঝিনি। 고마워, 친구. 고마워, 친구야. Thank you. আমি না বুঝে হাততালি দিলাম। আব্দুল্লাহ মামুন শুধু আব্দুল্লাহ মামুন প্রশ্ন করেছে চাইনিজ, আচ্ছা বলেছে চাইনিজ এন্ড কোরিয়ান স্কলারশিপ অলমোস্ট সেম। থ্যাংক ইউ সো মাচ। আমরা অ্যাকচুয়ালি চাইনিজ স্কলারশিপ নিয়ে আমরা সামনে আরেকটা সেশন আমরা করব। গোলাম কিবরিয়া প্রশ্ন করেছেন, হাউ মেনি চান্স ফর ফার্মাসিস্টস? এটা কি তুমি বলতে পারবে? ফার্মাসি, হ্যাঁ, এটা আমি বলতে পারবো, কারণ আমাদের পুসা ন্যাশনাল ইউনিভার্সিটিতেই আমার পরিচিত একটা। আই অ্যাপোলজাইজ, আমি ভুলে তোমার মাইকটা অফ করে ফেলেছি। আরেকবার একটু সরি বলো। সরি, ইটস ওকে ইটস ওকে। মানে আই নো দিস বিকজ আমাদের পিএনইউ এর একজন অ্যালামনাই ছিলেন, উনি হচ্ছে এখন ইতালিতে পিজি করছেন। উনি ডিউ এর আর কি ফার্মাসি ছিলেন। তো উনি ওনাকে আমি দেখেছি। তো ফার্মাসিতে যেটা আর কি সব দেশে মোটামুটি ভাবে সেম, আপনিও জানেন, সেটা হচ্ছে যদি কেউ ক্লিনিক্যালি যেটা ফার্মাসিস্ট, যে ফার্মাসি প্র্যাকটিস করতেছে, ফার্মাসিস্ট হিসেবে যে জবটা এটা করতে গেলে তার আসলে খুব ভালো কোরিয়ান জানতে হবে। এবং আই ডোন্ট থিঙ্ক যে এটা আসলে ওই ফার্মাসিস্ট হিসেবে কোরিয়াতে আমি কাউকে দেখিনি যারা আসলে ফার্মাসিস্ট হিসেবে প্র্যাকটিস করতেছে, হুইচ ইজ রিয়েলি হার্ড। কারণ কোরিয়ানরা মেডিকেলে এবং হচ্ছে ফার্মাসিতে, যেগুলো আসলে 5 বছরের কোর্স। এবং সরি একটা কথা বলি, সেটা হচ্ছে
মানে এখানে ওই 5 বছরের ফার্মাসির যেটা কোর্স সেটা কিন্তু 5 বছর ফার্মাসি সে পড়তে পারবে না। এই স্কলারশিপ ফার্মাসি, মেডিকেল, মেডিসিন এবং হচ্ছে আর্কিটেকচার, অর্থাৎ আর্ক যেটা, এই তিনটা কিন্তু সাপোর্ট করে না। তো আচ্ছা, কিন্তু কেউ যদি ফার্মাসি বাংলাদেশ থেকে পড়ে মলিকুলার বায়োলজি বা ফার্মাসিতে অন্য কোনো কাজে এমএস বা পিএইচডি তে সুইচ করতেছে, হি শি অলওয়েজ ক্যান ডু মানে সায়েন্সে যেতে চায় রাদার দ্যান প্র্যাকটিস, সেইটার অপশনটা আছে। প্র্যাকটিস আসলে মোটামুটি সব দেশেই খুবই একটু স্ট্রিক্ট আর কি, কারণ এটা রেগুলেট করা হয়, কারণ ডাইরেক্টলি এটা তাদের সিটিজেনের হেলথের সঙ্গে রিলেটেড। আহ আরেকটা কোয়েশ্চেন আমরা পেয়েছি নাদিম ফেরদৌসের কাছ থেকে। স্কলারশিপে কোরিয়ায় মাস্টার্স এর পর কি দেশে ফিরে আসতে হয় নাকি ওখানে কাজ করার সুযোগ আছে? এটা খুব ভালো একটা কোশ্চেন। যদি হচ্ছে এই যে আমি যেটা বললাম সেটা হচ্ছে, আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ভাবে শিখে ফেলেন, মোটামুটি ভাবে যদি আপনি শিখে ফেলেন, সো দেয়ার্স লট অফ অপরচুনিটি। মানে ওখানে অনেক কোম্পানি আছে, এবং কোরিয়া আসলে ফ্রাঙ্কলি স্পিকিং, কোরিয়া আসলে অনেক ক্ষেত্রে ইউএস কে খুব ফলো করে। তো ওদের কাজটা হচ্ছে, ইউএসএ তো যেরকম একটা গ্লোবাল, ওরা প্রচুর গ্লোবাল আর কি, ওরা মানে অনেক দেশের একটা ভ্যারাইটি আছে। তো কোরিয়া আসলে সেই দিকে মুভ করেছে। ওরা আসলে বাইরের কান্ট্রি স্টুডেন্টস যারা বা বাইরের কান্ট্রি অনেক জব, অনেকে যদি জব করতে চায় ওদের ল্যাঙ্গুয়েজটা শিখে, ওরা খুবই অ্যাপ্রিসিয়েট করে। তো ওখানে অনেক কাজ করার সুযোগ আছে যদি আপনি কোরিয়ানটা মোটামুটি ভাবে জানেন। না জানলেও সমস্যা নেই, কারণ আমি অনেককেই জানি যারা আসলে কোরিয়ানটা খুব একটা জানে না, কিন্তু অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি ওদেরও আছে, ওখানেও জব করতে পারে। তো ওখানে কাজের অনেক সুযোগ আছে। আমি হিউন্দাই, স্যামসাং এর মতো জায়গায় আমাদের বাংলাদেশে অনেকেই কাজ করছেন ওখানে। ওয়াও! আরেকটা ভালো প্রশ্ন এসছে। এটা হচ্ছে পিএইচডি তে অ্যাডমিশনের ব্যাপারে। ক্যান আই এপ্লাই ফর, এটা সন্তোষ কুমার দত্ত প্রশ্ন করেছেন। ক্যান আই এপ্লাই ফর ডাইরেক্ট পিএইচডি উইথআউট এনি পাবলিকেশন? অলসো ইস দেয়ার এনি এজ রেস্ট্রিকশন? আসলে এইজ রেস্ট্রিকশনের ব্যাপারটা আমি স্কলারশিপের ক্ষেত্রে বলতে পারবো না, কারণ স্কলারশিপের ক্ষেত্রে যেমন আন্ডার গ্রাজুয়েটের ন্যূনতম মানে অনূর্ধ্ব 25 বছর বয়স হতে হয়। তো গ্রাজুয়েটের ক্ষেত্রে এরকম কিছু আছে কিনা আমার ঠিক জানা নেই, তবে আপনি যদি প্রফেসরের থ্রুতে অ্যাপ্লাই করেন, অর্থাৎ প্রফেসরের ফান্ডিং এ অ্যাপ্লাই করেন আর কি, তাহলে এইজেরটা খুব একটা বেশি মানে এখানে খুব একটা বেশি কোনো ঝামেলা করে না, কারণ আমি অনেক মানে আমার চাইতে অনেক বেশি এইজ মানুষকেও দেখেছি ইয়ে করেছে, পিএইচডি করে বের হয়ে গেছে। এখন ডাইরেক্ট পিএইচডির জন্য আসলে অ্যাপ্লিকেশন আসলে কোরিয়াতে ডাইরেক্ট পিএইচডি কোনো অ্যাপ্লিকেশন নাই। কোরিয়াতে আসলে এমএস পিএইচডি কম্বাইন্ড অ্যাপ্লিকেশন করা যেতে পারে। ওটা ডাইরেক্ট পিএইচডি কোনো ওদের ইয়ে নাই। তো এমএস পিএইচডি কম্বাইন্ড যে অ্যাপ্লিকেশন গুলো ওখানে করা যেতেই পারে, পাবলিকেশন যে থাকতেই হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই। বাট পিএইচডি করার সময়, মানে ওরা পিএইচডি করার পরে, মানে আপনার পিএইচডি ডিগ্রি নেওয়ার সময়, এই ক্ষেত্রে ওরা পাবলিকেশনের ক্ষেত্রে খুব বেশি strict। মানে ওদের পাবলিকেশন খুব ভালো পাবলিকেশন এবং বেশি পাবলিকেশন না হইলে ওরা আসলে পিএইচডি ডিগ্রি দিতে চায় না। তো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, আমার মনে হয় এটা জেনে রাখা দরকার। রাইট, অ্যাপ্লাই করার রাইট। সময় এবং সমস্যা নেই। একটা একটা পয়েন্ট অতনু এখানে আমি যোগ করি। আমি ব্যক্তিগতভাবে ইউএসএ তে খুব সাকসেসফুল, মানে এসে পোস্টডক হিসেবে এসেই অনেক উপরে উঠতে দেখেছি অনেককে, হ্যাঁ? যে খুব অল্প সময়ের মধ্যে তারা পাবলিকেশন, সাইটেশন অনেক উপরে উঠে যায়। তাদের একটা বড় গ্রুপ, তাদের পিএইচডি তারা হচ্ছে জাপান বা কোরিয়া থেকে করে আসে। কোরিয়ায় আমার কাছে মনে হয় যে তাদের হয়তো ল্যাঙ্গুয়েজে কিছু অসুবিধা তাদের প্রাথমিক পর্যায়ে হতে পারে। কিন্তু রিসার্চের ট্র্যাকটা তারা অনেক বেশি মজবুত, এবং পার্টিকুলারলি তারা আসলে অনেকটা ডেটা জেনারেটিং মেশিনের মতো কাজ করে। এবং ওইখানে থাকার কারণে তাদের ভালো লিঙ্ক থাকে, ভালো ইউনিভার্সিটিতে পোস্টডকে এসে তারা ডাইরেক্টলি তাদের প্রোগ্রেস অনেক দ্রুত হয়। আমি আমার বিভিন্ন লাইভে এর আগে বিভিন্ন সময় একটা কথা বলি, আজকে আবার কথা বলি। একই কথা। মানুষ হিসেবে আমাদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে ১ বছরে আমরা কি অ্যাচিভ করলাম সেইটাকে দেখা, ওভার এস্টিমেট করা, এবং ১ দশকে আমরা কোথায় যেতে পারি সেটাকে আন্ডার এস্টিমেট করা। তো আপনি এই কারণে অনেক সময় আমরা ট্র্যাকটা এভাবে চিন্তা করি যে, না আমি আসলে বাংলাদেশে অনার্স শেষ করব, বাংলাদেশে মাস্টার্স শেষ করব, তারপরে আমেরিকায় আমি পিএইচডি করতে আসবো। পিএইচডি শেষ করে তারপরে আমি রিসার্চের হাতেখড়ি পাবো, টুকটুক করে আসবো। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনি ব্যাচেলরটা একটা রিসার্চ ইনটেন্স কোনো প্রোগ্রামের মধ্যে করেন, সেইখানে রিসার্চের হাতে খড়িটা হয়ে যায়, ওই নেটওয়ার্কিংটা বিল্ড হয়, তাহলে কিন্তু আপনার যে বন্ধুটা আপনার সঙ্গে অন্য ট্র্যাক নিচ্ছে, আপনি তার থেকে ১ দশকে আপাতত হয়তো আপনি তার থেকে পিছিয়ে আছেন। কিন্তু আল্টিমেটলি আপনি অনেক দূর এগিয়ে যাবেন। তো এটা একটা খুবই ইম্পোর্টেন্ট বিষয় যেটা মাথায় রাখতে হবে। তুমি কিছু যোগ করতে চাও অতনু? না না স্যার, আমি আসলে টোটালি আপনার সাথে একমত, আমি টোটালি। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন করেছেন লামিয়া নূর পোম। ইস দ্যাট আ কোরিয়ান নেম? I don't know. আচ্ছা।
Uh, হ্যাঁ, you know this person? বাংলাদেশি, উনি বাংলাদেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, I'm sorry. Okay. ও লামিয়া, লামিয়া এটা তো বাংলাদেশ না। লামিয়া। I apologize লামিয়া, আমি বোধহয় আমি কনফিউজ ছিলাম। উনার প্রশ্নটা হচ্ছে প্লিজ এনলাইটেন অ্যাবাউট দ্য চান্স ইন পোস্ট গ্র্যাড ইন মলিকুলার বায়োলজি উইদাউট এনি পাবলিকেশন। মলিকুলার বায়োলজিতে আহ, আচ্ছা, মলিকুলার বায়োলজিতে পোস্ট গ্রাড করাটা খুবই আহ, মানে মানে এটা খুবই কমন, এটা অনেকেই করে। কারণ আসলে ওখানে যারা যায় বা আমাদের প্রফেসর যারা স্টুডেন্ট ওনারা রিসিভ করেন, তারা নিজেরাই জানেন যে মানে আন্ডার গ্রাজুয়েটে তো সবাই সবকিছু শিখে আসে না, বা সব দেশে তো আসলে সব অপরচুনিটি নেই। তো পাবলিকেশনটা যে থাকতেই হবে এরকম কোনো মানে নেই। দে অলওয়েজ থিঙ্ক, দে অলওয়েজ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইট। বাট একটা বিষয় হচ্ছে ওখানে যাওয়ার পরে যে কাজগুলো ওরা করায়, এটা আসলে খুব ভালো মতো আসলে ফলো করতে হয়। মানে কোরিয়ান ল্যাব গুলো আসলে খুব স্ট্রিক্ট কিছু কালচার মেনটেন করে। সেটার একটা বিষয় হচ্ছে ইটস ওকে ইফ ইউ ডোন্ট নো, ইটস টোটালি ওকে। বাট এখানে আসার পরে দেন ইউ হ্যাভ টু লার্ন এভরিথিং, এন্ড এটা আসলে খানিকটা মানে বাই সামওয়ানস ওন। মানে ওখানে মাস্টার্স বা পিএইচডি কিন্তু মানে আমি যদি কম্পেয়ার করি, ইউএসএ যেরকম অনেক থিওরিটিক্যাল কোর্স থাকে, একাডেমিক কোর্সেস থাকে, তো কোরিয়াতে আসলে ওরা গ্রাজুয়েট স্কুলে ওরা আসলে ধরেই নেয় যে যে এসেছে সে মোটামুটি ভাবে মলিকুলার বায়োলজির এই বেসিক জিনিসগুলো তার ভেতরে আছে। সুতরাং তার আসলে নতুন করে কিছু জানার দরকার যদি থাকে, সে নিজেই এটা পড়ে নিতে পারবে। তো এটা পাবলিকেশন ছাড়া সে যেতেই পারে, কিন্তু মানে যদি আসলে বেসিকটা বিল্ড আপ করে যাওয়াটা বেটার বলে আমি মনে করি আর কি। মলিকুলার বায়োলজির মোটামুটি একটা বেসিক মানে এই কথা আমি কেন বললাম, কারণ অনেক মেডিকেলের স্টুডেন্টও যান ওখানে গিয়ে করতে, পোস্ট ডক করতে, পোস্ট গ্রাজুয়েট করতে। বাংলাদেশে যারা এমবিবিএস বা ব্যাচেলর অফ মেডিসিনে পড়াশোনা করেন, তো তাদের আসলে মলিকুলার বায়োলজি সম্পর্কে তাদের খুব বেশি আহ মানে এক্সপিরিয়েন্স থাকে না অনেক সময়, বা তাদের কোর্স থাকে না। তো এটা যদি একটু গ্যাদার করে নিয়ে যাওয়াটা যায়, তাহলে আমার মনে হয় সেটা তাদের পরবর্তীতে হেল্প করবে। ইট উইল হেল্প ইন লং লং রান। রাইট। আচ্ছা, আমরা একটা কমেন্ট পেয়েছি। অতনু ওয়াজ দ্য ফার্স্ট চ্যাম্প অফ আওয়ার ফার্স্ট বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড। কমেন্টটা করেছে সামিউল আলম রাজীব। তুমি বোধহয় চেনো। সামিউল হচ্ছে ফার্মেসিতে আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াচ্ছে এখন, আমার ছোট ভাই। রাজীব, হ্যালো, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। গোলাম কিবরি একটা কমেন্ট করেছেন, প্লিজ কনসিডার অ্যাজ ফ্যাক্টরি জব ফর ফার্মাসিস্ট। আই থিঙ্ক দ্যাটস এ গুড পয়েন্ট, থ্যাংক ইউ সো মাচ। গোলাম মেজবাউদ্দিন, আচ্ছা এটা কমেন্ট যে গুড জব, quite an achievement with your language proficiency. I couldn't learn a lot other than calling a taxi over the phone during my 2 years in Korea life. আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, মনি ভাই আরো একটা জিনিস যোগ করেছেন, কোরিয়া হ্যাজ হাইয়েস্ট রেট অফ সাবসিডিজ among college graduates. I don't know how appropriate it is to discuss in live. It's up. Okay, হ্যাঁ মনি ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর গুড পয়েন্ট। বাট এনিওয়ে, আমরা আজকে একটু, থ্যাংক ইউ, আপনি ভালো একটা ইনপুট দিয়েছেন, পার্টিকুলারলি আপনার ওই পে সংক্রান্ত কমেন্ট বা কোয়েশ্চেনটা ছিল। অতনু, আমরা অডিয়েন্সের মোটামুটি সবগুলো কোয়েশ্চেন কভার করতে পেরেছি আশা করি, আর তেমন একটা কোয়েশ্চেন আশা নাই। করি। তাহলে তুমি হ্যাঁ, এখন ধরো যে গুড বাই মেসেজ হিসেবে তোমার অডিয়েন্স, ছোট ভাই বোন যারা ধরো এইচএসসি পরীক্ষা দিচ্ছে, বা এখন এখন আমাদের ম্যাক্সিমাম হচ্ছে গ্রাজুয়েট বা বড়, তারা ডেফিনেটলি তাদের হ্যাঁ, ছোট অ্যাডভাইস করতে পারবে। তোমার জাস্ট হ্যাঁ। গুড বাই মেসেজ তাদের উদ্দেশ্যে। সো আমার গুড বাই মেসেজ হচ্ছে এটাই যে ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট, আর যদি আসলে রিসার্চ করার ইয়েটা থাকে, তো কোরিয়া ক্যান বি আ ভেরি গুড অপশন। কারণ আমার ক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এনি স্যাট, আই ডোন্ট হ্যাভ এনি আইএলটিএস, নট টোফেল। সো আমি আসলে অবভিয়াসলি আমি বাংলা মিডিয়াম থেকে লেখাপড়া করেছি, এবং আমার কিন্তু আসলে কোনো ব্রেক নড়াইল নিতে থেকে হয়নি। just তুমি যেটা করছো, নড়াইল তোমার থেকে আমি দুই একমাত্র হাজার খরচ হচ্ছে প্রিন্টের কাগজের কালির দাম। Yes. হ্যাঁ, তো 2014 সালে আমি কমপ্লিট করেছি। 2015 সালে আমি 2014 সালে এইচএসসি দিয়েছি। 2015 সালে আমি ডিইউতে এটা শুরু করতে করতে ছেড়ে দিয়ে আমি কোরিয়াতে চলে গেছি। সো আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ইয়ার গ্যাপ হিয়ার। তো আমার আসলে কোনো পরীক্ষা দেওয়ার এখানে ইয়ে হয়নি। আমি আসলে টোটালি এটা আসলে আহ একটা গুড চান্স ছিল আমি ইয়েটা করার। তো মানে ইফ ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস, মানে এসিটি লাগবেই, বা অনেকেই মনে করে আচ্ছা বাইরে যেতে হবে, আইএলটিএস দিতেই হবে, এটা করতে হবে, এটা করতে হবে। হ্যাঁ, অনেক সময় আইএলটিএস থাকলে এটা রিকমেন্ডেড, ইট উইল হেল্প ইউর অ্যাপ্লিকেশন। বাট যদি নাও থাকে, জাস্ট গিভ ইট আ ট্রাই। ইফ ইউ আর মাচ প্যাশনেট অ্যাবাউট ইউর ওয়ার্ক, আই থিঙ্ক ইউ ক্যান মেক ইট। তোমার প্যাশনটা তোমাকে আসলে রিওয়ার্ড করেছে সব জায়গায়। তোমার যে সায়েন্সের প্রতি তোমার যে ভালোবাসা ছিল,
তুমি আসলে টাকা, সময় সব দিক দিয়ে তুমি সবকিছু সেভ করতে পেরেছো। ইটস এ ভেরি গুড ডিল। হ্যাঁ, ইটস রিয়েলি এ গুড এবং ডিল। তুমি আমি এখন ইউএসএ তে অলরেডি তোমার অ্যাডমিশন হয়ে গিয়েছে, তুমি বোধহয় I-20 ও পেয়ে গিয়েছো। হ্যাঁ, আই-20 পেয়ে গেছে, আই-20 পেয়ে গেছে। এখন ওটা আসলে ভাইরোলজি ল্যাব। এমবাসি খুললে তখন আর কি পরের ধাপগুলো। ওয়েলকাম টু ইউএসএ। হ্যাঁ, ওকে, হ্যাঁ। সো অডিয়েন্স, আপনাদের সবাইকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অতনু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমার ছোট ভাইয়ের রেজাল্ট বের হলো, তোমাদের বাসায় অনেক উৎসবের পরিবেশ। তোমার কাছ থেকে অনেক কিছু জানলাম আমি, এবং তোমার বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের সঙ্গে সৌমিত্র দার সঙ্গে আমাদের গতকালকে একটা মিটিং হচ্ছিল, তুমি দেখেছিলে। তো আমি তো মানে খুবই খুশি যে মানে তোমার বায়োলজি অলিম্পিয়াডে পার্টিসিপেশন এটা এভাবে উঠে নিয়ে এসেছে। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস is so important, sometimes much more important, not much more important actually, as important as academic curricular learning, কারণ এটা মানুষের অনেক অপরচুনিটির দরজা খুলে দেয়। তার যার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে অতনু চক্রবর্তী। অতনু, তো ভালো থেকো। আমাদের পরে হয়তো কোনোদিন অন্য একটা লাইভ সেশনে আমরা কথা বলবো। আর যেসব কয়েকটা কোয়েশ্চেন নতুন এসেছে আমরা এখন নিতে পারছি না সময়ের কারণে, অতনু চেষ্টা করবে ওই কমেন্টের মধ্যে। আমি ওগুলো, হ্যাঁ, কমেন্ট গুলো দেখি স্যার, রিপ্লাই দেওয়ার আচ্ছা, চেষ্টা করবো। তো ভালো থেকো তাহলে, শুভরাত্রি। It's really meeting, nice meeting you, sir. Thank you. থ্যাংক ইউ।